ট্রেন থেকে নেমে হাতের ব্যাগ নিয়ে গাড়ির সন্ধানে এগুলো রাহাত সারা রাত জার্নি করে সবে এসে পৌঁছালো। ঘড়ির কাঁটায় সময় দেখাচ্ছে সকাল 9:30। ঈদের 2 দিন পর মাকে নিয়ে আবারও দেশের বাইরে যেতে হবে তার। তিতিরের সাথে দেখা না করে শান্তি পাচ্ছিল না মোটেও। এই মেয়েটাকে তো ভুলতে পারছে না সে, আর না তো তাকে ছাড়া গোটা জীবন বাঁচতে পারার কোনো আশা দেখছে। মাটা তার একটু সুস্থ থাকলে যে কোনো একদিক অন্তত বাঁচাতে পারত সে। আপাতত সেটা করতে পারছে না একদম। কয়েক কদম হাঁটতে যথারীতি একটা সিএনজি পেয়েও গেল সে। শমশেরনগরের কথা জিজ্ঞাসা করতে সিএনজি ড্রাইভারের কথায় তার হুঁশ হলো স্টেশনটা এটা নয়, আরও এক স্টেশন যেতে হতো। খারাপ মেজাজ দ্বিগুণ খারাপ হলো রাহাতের। নিজের গাড়িটা নিয়ে না আসার ভোগান্তি। গাড়ি সে ইচ্ছে করে আনেনি। আজকাল কোনো কিছুতে নিজের উপর আত্মবিশ্বাস শক্তি পায় না সে। এতটা দূরের রাস্তা ড্রাইভিং করে আসার মতো মনের জোর পাচ্ছিল না। সড়ক পথে ঘন্টার পর ঘন্টা বসে থাকা থেকে রেলে কর্মরত এক বন্ধুর সাহায্যে এসি ক্যাবিনের একটা সিট বুক করেই ট্রেনে এসেছে সে। সিএনজি কিছু দূর এগিয়ে গিয়ে যাত্রী তুলতে দাঁড়ালো। রাহাত বিরক্ত হয়ে তাকিয়ে। এ ধরনের ট্রান্সপোর্টে যাতায়াতে তার খুব একটা অভ্যাস নেই। রাস্তাঘাটে ঘন ঘন গাড়ি থামা সে একদম পছন্দ করতে পারে না। সিএনজি থামতেই মাথা নিচু করে ভেতরে তাকালো এক যুবক, পাশেই দাঁড়ানো আরেকজন নারী। পুরুষটা নিজেই উঠে বসলো, কণ্ঠ উঁচিয়ে ডাকলো নিজের সাথে থাকা নারীটিকে। অনি, ব্যাগগুলো আগে হাতে দাও, পিছনে রাখি। অনিমা নিজের হাতে ঈদ শপিংয়ের গুটি 10 ব্যাগ এগিয়ে দিল ভিতরে বসা সাজিদের দিকে। সাজিদ পেছনে রাখলো সেসব। অনিমা বসতে শুরু করলো সিএনজি। বড্ড গরম, বলো। একেবারে সকাল সকালেই একেবারে রোজায় ধরে যাবে। গাড়ি না নিয়ে এসে খুব ভালো করেছি। অনিমা বসতেই চলতে শুরু করলো সিএনজি। সাজিদ টিস্যু নিয়ে স্ত্রীর কপালের ঘাম মুছে ধীর গলায় বলে, তোমারই তো মনে হলো ঈদ শপিং একটু ধাক্কা থাকে, ট্রান্সপোর্ট জার্নি না হলে চলে। এখন বোঝো ঠেলা। অনিমা মুখ গোমরা করে মাথা নাড়ে। এসেছে তারা গতকাল। এখানে সাজিদের এক ফুপু শয্যাশায়ী। তাকে দেখে ঈদের শপিং সেরে নিয়েছে দুজনে। সকাল সকাল রওনা দিচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আজকে ঈশানদের বাড়ির আয়োজনে থাকার জন্য কাল রাত থেকে কল আসছে। রাহাত গভীর চোখে অবলোকন করে। কেন জানি দম্পতিকে চেনা চেনা লাগছে বোধহয় তার। কোথায় দেখেছে ঘটা করে মনে করতে পারল না। তবে মনে পড়ল মিনিট 10 মধ্যেই। দেখেছে তো। নারীটিকে না দেখলেও ভদ্রলোকটিকে সে খুব চেনে। গলা কাকারি দিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি সদরঘাট থানার এএসপি সাজিদ তালুকদার? সাজিদ মাথা নাড়ে। স্বাভাবিক গলায় বলে, জি, আপনি চেনেন আমাকে? আমার বাসা শাহবাগে। কয়েকদিন আগে একটা কেসের থ্রু আপনাকে টেলিভিশনে দেখা হয়েছিল। সাজিদ মৃদু হাসে। এখানে স্থানীয়? তেমন নয়, আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে এসেছি আর কি। কালকেই ব্যাক করবো ঢাকাতে। ভীষণ রাফ জার্নি হয়ে যাবে তো। তা হবে বলতে পারেন। অনিমা মাথা ঝুঁকিয়ে তাকালো রাহাতের দিকে। মিষ্টি গলায় বলল, লাভ ম্যারেজ হচ্ছে? সামান্য হাসি ফুটল রাহাতের মুখে। জি, লাভ ম্যারেজ। ঈদের 2 দিন পর আমার মাকে নিয়ে একটু সিঙ্গাপুর যাব ট্রিটমেন্টের জন্য। মেয়েটাকে না দেখে গেলে খারাপ লাগবে। ভীষণ ভালোবাসেন? ঘন চুলে হাত চালালো রাহাত। সামান্য মাথাও ঝুঁকালো। ভীষণ ভীষণ ভালোবাসি। গোটা রাস্তা আর কারোর মধ্যে তেমন কথা হলো না। সাজিদ ফোনে অফিসের কিছু ডকুমেন্ট দেখতে ব্যস্ত। কেসটা নিয়ে গলা অব্দি ডুবে আছে সে। কোনো কুল কিনারা পাচ্ছে না। যদিও 1-2 দিনে কিছুই আশা করা যায় না, তবুও মাথা জ্যাম ধরে থাকে কেসটা নিয়ে। নিজেদের এলাকায় সিভিল ড্রেস সহ খানিক পুলিশ মোতায়েন করা। তাদের কঠোর ধারণা কালপ্রিট এখনও এলাকাতেই আছে। নিজের এলাকার স্ট্যান্ডে নামটা দেখেও রাহাতকে কিছু জিজ্ঞাসা করার কথা মাথায় এলো না সাজিদের। ব্যাগগুলো হাতে নিয়ে রিক্সা ডাকলো একটা। চন্দ্রকাননে আজকে ভীষণ ব্যস্ততা সকলের। আর 2টো রমজান বাকি আছে। প্রতি বছরের মতো এবারেও এলাহি আয়োজন করে ইফতার আয়োজন করা হচ্ছে দেওয়ানবাড়িতে। বাড়ি ভর্তি মানুষজন। সকাল থেকে পাড়ার মহিলারা সব এসে পড়েছেন সব ধরনের সাহায্য করার জন্য। গ্রাম থেকে চন্দ্রা দেওয়ানের বিশেষ অতিথিরা যদিও এখনো এসে পৌঁছায়নি। অনাথ আশ্রমের বাচ্চারা বিকেলের দিকে আসবে। বাড়ির বিশাল বাগানে প্যান্ডেলের কাজ চলছে। পুরোদমে খেয়াল রাখছে ঈশান আর নয়ন। রাইসুল দেওয়ান 2 ভাই সমেত বাদবাকি কাজকর্মে তদারকি করছেন। বাড়ির ভেতরে চিত্র একই ধরনের। পুরো ড্রয়িং রুমের মেঝেতে গোল হয়ে বসে বাড়ির গিন্নিরা। এলাকার মহিলারা রান্নাবান্নার কাটাকুটিতে ব্যস্ত। যদিও এত লোকের রান্নার জন্য বাবুর্চি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। নিজেদের যার যার ঘরদোর পরিষ্কার করছে বাড়ির মেয়েরা। গেস্ট রুম ঝাড়পোছ দেখিয়ে দিচ্ছে বুয়াদের।
তিতির নিজের ঘর, ঈশানের ঘর দুটোই ঘর গুছিয়েছে সকাল থেকে। আজকে সাহারির পর নামাজ পড়ে ঘণ্টাখানেক মাত্র শুয়েছিল বোধহয়। ধুলার চোটে গা চিটমিট করছে এক প্রকার। নিজের কিছু জামা কাপড় এনে রেখেছে এই রুমে। আত্মীয় স্বজনরা আসলে বাড়ির সবাই কম বেশি জানবে তাদের বিয়ের কথা, তখন বারবার জিনিসপত্রের জন্য নিজের রুমে দৌড়াদৌড়িটা চোখে লাগে। ঈশানের আলমারি এক সাইডে নিজের সব রেখে সবাই এসে দাঁড়িয়েছে বারান্দায়। বাড়ির সামনে বিশাল জায়গা তাদের, বাগানের দিকে মানুষজনের সমাগম। কাজ চলছে সেখানে। বাড়ির এক সাইডে চুলা খোঁড়ার কাজ চলছে। দুটো বড় সার বেঁধে রাখা হয়েছে জবাইয়ের জন্য। এসব কখন করবে এরা? বেলা কত হলো? সময় দেখলো, বেলা বেশি হয়নি। ভোর ভোর উঠে এত কাজ করার জন্য মনে হচ্ছে এরকম। রেলিংয়ে কোনোই ভর দিয়ে নিচে তাকাতেই চোখ আটকালো তার ব্যক্তিগত পুরুষটার উপর। কালো রঙের একটা টি শার্ট আর কালো কার্গো প্যান্ট পরা। হাত নাড়িয়ে নাড়িয়ে প্যান্ডেলের লোকদের সাথে কথা বলছে। কাজের ধরন বুঝিয়ে দিচ্ছে হয়তো। মৃদু হাসলো তিতি সেদিকে তাকিয়ে। কি সুন্দরী না লাগছে লোকটাকে। রোদের তাপে ঘেমে নেই, একাকার লালচে হয়ে গেছে মুখটা। মাথার সিল্কি চুলগুলো ঘামে ভিজে লেপ্টে আছে কপালের সাথে। গায়ের পাতলা টি শার্টেরও অবস্থা একই। পেশল শরীর আটকে দৃশ্যমান করছে শরীরের পেশির ভাঁজগুলো। নিজের খুলে যাওয়া চুলগুলো খোপা করে ফেললো একটা কাঁটার সাহায্যে। ঈশার অন্যদিকে ব্যস্ত পায়ে হাঁটা ধরতে নিজেও এসে বসলো বিছানায়। ফ্যান এসি রেখে এক মুহূর্ত সরলে গরমে যান যায়। অথচ লোকটা এই খা পড়া রোদে কি কষ্টই না করছে। নিচে যেতে নিষেধ করছেন তাদের চন্দ্রা দেওয়ান। গ্রাম এলাকার মহিলাদের এক একজনের কথাবার্তার ধরন এক এক ধরনের। সুবর্ণা বিষয়টা নিয়ে সারাক্ষণ আলোচনা চলে তাদের মধ্যে। তাদের বাড়ির মেয়েদের মনে এসব নিয়ে কোনো প্রভাব পড়ুক তা তিনি চান না। রাইসুল দেওয়ানও একই আদেশ দিয়েছেন মেয়েদের। আপাতত যখন সব মহিলারা বাড়িতে আসবেন গল্প করতে করতে আয়োজনে সাহায্য করতে, তখন অন্তত নিচে নামার দরকার নেই তাদের। খানিক বাদে নামলেই হবে। নিশি নুরিও বোধহয় নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। তমার মা বাবা চলে এসেছে। তমারও ছোট্ট ভাইয়া এখনো আসেনি, সম্ভবত ঘুম থেকেই উঠেনি। রিশা, রোশনি, রাফি তিনজনই এলাকার আরও ছেলেমেয়েদের সাথে দৌড়াদৌড়ি করছে। তারা মহা উৎসাহী হয়েছে কখন ষাঁড় দুটো জবাই করা হবে। ওপরে এসে খবর দেবে বোনদের সেটা। এই নিয়ে হাজার খানেকবার এসে প্রশ্ন করছে বাবা, চাচা আর ভাইদের। ঈশানকে খুঁজছে আপাতত তারা। আর কারোর দেওয়া তথ্যই ঠিকমতো বিশ্বাস করে উঠতে পারছে না তারা। ঈশানকে পেল রাহিয়ান দেওয়ানের সাথে টাকা পয়সার হিসেবে মেলানোর সময়। সদর দরজার পাশে দাঁড়ানো দুজন। কাগজে কলমে জিনিসপত্রের দাম কত, কেমন খরচ হচ্ছে, আরও কত লাগবে সেই কথাবার্তা চলছে। তিনজন বড় ভাইকে দেখে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে দুপাশ থেকে জাপটে ধরলো তিনজন। ঈশান না তাকিয়েও অবাক হলো না। এই বাড়িতে এমন তাকে জাপটে ধরার সাহস এই তিন বিচ্ছুরি। বাপ ভাইয়ের দরকারি আলাপ বুঝতে পেরে তারাও হই হুল্লা করলো না, ওখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাহিয়ান সাহেব চলে যেতে ঈশান হাঁটু ভেঙে বসলো ভাই বোনদের সামনে। রিশা, রোশনি একটু ক্লাসে এগুলোও বয়সে একদম বাচ্চা, আর রাফিটা তো বাচ্চাই। তিনজনকে সামনে এক সারিতে দাঁড় করিয়ে নরম গলায় বলল, কি দরকার? সবার আগে বলার জন্য দুহাত নেড়ে উঠল রোশনি। তবে তাকে বলতে না দিয়ে রাফি চেঁচিয়ে উঠল, 2 গরু আল্লাহ আকবর দেওয়া হবে। কখন বলো ভাইয়া? ঈশান ফোলা গাল টেপে রাফির। কোরবানিতে গরু জবাইয়ের সময় বরাবর আল্লাহু আকবার বলতে দেখে রাফির মাথায় ওটা ঢুকে গেছে। মৃদু হেসে বলল, মিনিট 20 পরে। তিনজনের আগ্রহী হাসি হাসি মুখ মলিন হলো। চোখাচোখি করলো তিনজন। ঈশান ভ্রুজোড়া তুলে জিজ্ঞাসা করলো, কি হলো আবার? রাফি একদম ঘেসে দাঁড়ালো ভাইয়ের কাছে। এক হাতে ভাইয়ের কাঁধ আঁকড়ে ব্যস্ত গলায় বলল, বারবি বলেছিল যখন আল্লাহ আকবর হয় তাকে যেন খবর দিই। তো দিবি? সে তো গোসলে যাবে, শ্যাম্পু খুঁজলো। গোসলে এলে তো অনেক সময়। এদের চিন্তার কারণ যুক্তিযোগ্য। মেয়ে মানুষ গোসলে গিয়ে এত কি করতে পারে যার কারণে ঘন্টার পর ঘন্টা সময় লাগে জানা নেই ঈশানের। তিতিরের ক্ষেত্রে এটা সে বেশি লক্ষ্য করেছে একদম। বিশেষ করে 2 দিনে ভুলে একবার বাথরুমে ঢুকলে 2 ঘন্টা লাগিয়ে শাওয়ার নিয়ে বের হয়। জিজ্ঞাসা করলে জবাব পায় না মোটেও। মেয়েটা থেকে আবার ইগনোরের উপরেই চলে বেশিরভাগ। ভাই বোনদের দিকে তাকিয়ে বলল, আমি তো রুমে যাব, তাহলে বলে দেব একটু পর শাওয়ার নিতে চলবে? তিনজন মাথা ঝাঁকালো একসাথে। খুশিও হলো ঈশান বলে দিতে চাওয়ায়। এই খবরটা তাদের তো আবার বাকি বন্ধু বান্ধবদের জানাতে হবে। এরা হই হই করে সবাইকে জানাতে ছুট দিতেই মৃদু হেসে নিজের ঘরে এলো ঈশান। বিছানার উপরে গোসলের কাপড় চোপড় তিতির নেই। রাফির ভাষ্যমতে শ্যাম্পুর খোঁজে গেছে বোধহয় নিশিবা নুরির কাছে। গায়ের ঘাম চিটচিটে ভেজে টি শার্ট খুলে চেয়ারের উপর মেলে বিছানায় দুহাত পেছনে দিয়ে খানিক খেলে বসলো। এসিটা ফুল দেওয়া। তিতির গোমরা মুখে ঢুকলো খানিক পরে। ঘরে ঢোকার পর টের পেল ঈশান মেয়েটার পায়ের নুপুর জোড়া খুলে রাখা, যে কারণে শব্দটা কানে আসে না আজকাল। ঈশানকে উদাম গায়ে দেখে মুখ বাঁকালো তিতির। দৃষ্টি সরিয়ে এসে ফোন খুঁজলো নিজের, সেটাও পাচ্ছে না। ঈশান আর চোখে দেখছে বিরক্ত মুখখানা। গম্ভীর গলায় বলল, কি খুঁজছিস? ফোন। যাবি শহরে? ফোনের কাজ কি?
নয়ন ভাইকে শ্যাম্পু আনতে পাঠাবো। ঈশানের আচমকা মেজাজ খারাপ হলো। তিতির মহা উদাস গলায় উত্তরগুলো দিচ্ছে তার, যেন নেহায়েতি জোর করে দিচ্ছে উত্তর। তার উপর শ্যাম্পু আনতে নাকি পাঠাবে নয়নকে, মানে কি? কি শ্যাম্পু? তিতির তাকায় না ঈশানের দিকে। লোকটার উদাম শরীরের দিকে দৃষ্টি দিতে পারে না সে। হাত পা কাঁপে। এই বাজে সমস্যাটায় নিজের উপর ভীষণ বিরক্ত সে। এই কারণে কথা বলতে এলোমেলো হচ্ছে তার। খাটের তলায় নিচু হয়ে খুঁজতে খুঁজতে জবাব দিল, নয়ন ভাই জানে। বারবার এক নয়ন ভাই নয়ন ভাই। রাগ চড়ে গেল মাথায়। ঝড়ের গতিতে এসে দাঁড়ালো তিতিরের সামনে। মেঝে থেকে সোজা হতে ঈশানকে এমন সামনে তপ্ত চোখে তাকিয়ে থাকতে দেখে চমকালো ভীষণ। দুপা পিছিয়ে গেল সঙ্গে সঙ্গেই। ঈশান প্যান্টের পকেটে হাত দিয়ে স্থির দৃষ্টি দিল। রেগে কিচ্ছু বলল না, তবে গম্ভীর গলায় বলল, আমি এনে দিচ্ছি, নাম বল। বড় বড় হলো তিতিরের চোখ জোড়া। ঈশান এনে দিবে তার জন্য এসব? আপনি হুম। কোনো কাজে যাবেন বুঝি বাইরে? না, তাহলে দরকার হলে যাব না। বল, নিয়ে আসি। শুধু আমার শ্যাম্পুর জন্য? কপাল কুচকে সামান্য মাথা নাড়ল ঈশান। তিতির হতভম্ব হলো। বিশ্বাস হলো না সহসা নিজেকে। ঈশান আনবে শ্যাম্পু, তার জন্য যাবে মার্কেটে? বিশ্বাসযোগ্য এটা? ব্যস্ত গলায় বলল, আপনাকে কষ্ট করে যেতে হবে না, আমি নয়ন ভাইকে বলে দিচ্ছি, সে কাউকে দিয়ে আনিয়ে নেবে। রাগ সংযত করে ভারী গলায় বলল, তোকে আর কতবার বলে দিতে হবে যে আমি তোর হাজবেন্ড? যা দরকার আমাকে বলতে তো সমস্যা কি? ঈশান যতবারই তীব্র অধিকার বোধ থেকে নিজেকে তিতিরের হাজবেন্ড বলে দাবি করে, ততবার বুকের ভিতরটায় উথাল পাতাল শুরু হয় তার। কণ্ঠ নামিয়ে বলল, আগে তো কখনো এমন করেননি, তাই অভ্যেস নেই আর কি। করেনি তাহলে অভ্যাস। তিতির জবাব দেয় না। দৃষ্টি সরিয়ে রাখে ঈশানের থেকে অন্যদিকে। ঈশান আলমারি থেকে শুকনো একটা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে যেতে উদ্যত হয় ঘর থেকে, তবে যায় না। কি মনে হতে ঘুরে দাঁড়ায় বেড সাইড টেবিলের সামনে। খানিকক্ষণ ড্রয়ার হাতড়ে বের করে একটা মাঝারি বক্স। বস এখানে। তিতির জিজ্ঞাসু চোখে তাকাতে চোখের ইশারায় এগিয়ে এসে বসতে বলে ঈশান। ধীর পায়ে তিতির এসে বসেও। ঈশান বক্সটা খুলে সামনে ধরলো একজোড়া ভীষণ সুন্দর নূপুর। তিতির হা হয়ে গেল। মিনমিনে গলায় বলল, নূপুর কোথায় পেলেন? তিতিরের কথার জবাব দিল না ঈশান। হাঁটু গেড়ে বসলো মেঝেতে। আলতো হাতে তুলে নিল তিতিরের পা জোড়া। থমকে গেল তিতির। চমকে সরিয়ে ফেলতে চাইল, তবে ঈশান তা হতে দিল না। ঠান্ডা স্পর্শ পেতেই তাকালো পায়ের দিকে। সুন্দর একজোড়া নূপুর পরানো হচ্ছে তার পায়ে। ঈশান তিতিরের আশ্চর্য মুখের দিকে তাকালো। হাসকি স্বরে বলল, ঈশানার সাথে নিশ্চয়ই বউজনের উপরখানে সামর্থ্য আছে। তিতির লাজুক দৃষ্টি নামায় মিনমিন করে বলে, সেটা কখন বললাম যে নেই? হঠাৎ তো নুপুরের শব্দে সকালে ঘুম না ভাঙলে সেটা সকাল হলো নাকি? সরল সহজ স্বীকারোক্তিতে বুকের বা পাশে চিনচিন করে উঠল তিতিরের। তার নূপুরের এক পাট খুঁজে পাচ্ছে না দুদিন হলো। বাধ্য হয়ে আরেকটা খুলে রেখে দিয়েছে। ঈশান যে সেটা খেয়াল করেছে বা করতে পারে খুনাক্ষরেও আন্দাজে ছিল না তিতিরের। বিধায় আচমকা ঈশানের এহেন কার্যে স্তব্ধ হয়ে বসে রইল সে। ঈশান নিজের হাতে তালুতে নিলেও তিতিরের পা জোড়া। ফর্সা পায়ে চকচক করছে নতুন অলংকার। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ঈশান সেদিকে। খুলবি না নুপুর জোড়া? ভারী কেন এত? শব্দ যেন কানে আসে তাই। যতদিন কপালে একটা মিষ্টি চুমুকে ঘুম না ভাঙিয়ে দিস, ততদিন সকালবেলা বিছনা ছেড়ে যখন উঠবি এই শব্দে যেন আমার ঘুম ভাঙে। মনে থাকবে? লাজে রাঙা হয় তিতিরের মুখখানা। জবাব দেয় না। ঈশানের খসখসে হাতের তালুতে রাখা তার পা জোড়ার দিকে তাকিয়ে বিছানার চাদর খামচে বসে থাকে। ঈশানের ভীষণ ইচ্ছে করছে পা জোড়ায় আলতো ভেজা চুমু খেতে, তবে সেটা আপাতত করা যাবে না। নেশা জাতীয় জিনিস আপাতত কঠোরভাবে নিষিদ্ধ। মেয়েটা যতদিন না ইজি হচ্ছে তার সাথে, ততদিন সে খুব চেষ্টা করবে মেয়েটাকে বিব্রতকর অবস্থায় না ফেলতে। তবে যতটুকু করার দরকার ততটুকু সে করবেই, না হলে অস্থিরতা থামবে না তার। এই যেমন ওই কমলার কোয়ার মতো মিষ্টি ওষ্ঠজোড়া স্বাদ সকাল বিকেল নিতে মন চায় তার। একবার পেলে বারবার এ যেন নেশা হয়। সেটা হয়ে গেছে বোধ হয় তার। 10 মিনিট অপেক্ষা কর, আমি শ্যাম্পু পাঠিয়ে দিচ্ছি। কোনটা মেসেজ কর আমাকে, না মনে থাকবে না। এখানে আর সময় নষ্ট করে না সে। ঘরে এসেছিল তিতিরকে দেখতে, সাথে রেস্ট নেওয়া হয়ে গেল। দ্রুত মেয়েটাকে শ্যাম্পুটা দিয়ে আবারও কাজের ওদিকটা দেখতে হবে। তার বাবা যদি টের পায় সে সেখানে নেই, আরেক দফা ধমকাধমকি শুরু করবে। নিচে প্রচুর মানুষের আনাগোনার শব্দ ভেসে আসছে কানে। গরু জবাইয়ের কাজ শেষে কসাইরা দ্রুত মাংস কাটার কাজও শেষ করে দিয়েছে। পুরোদমে রান্নার প্রস্তুতি চলছে। এখন ডেকোরেশনের লোকেরা চেয়ার টেবিল সাজাতে ব্যস্ত। বাড়ির ভিতরে মানুষ গিজগিজ করছে। চন্দ্রা দেওয়ানের গ্রামের লোকজন এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। গ্রামের একগাদা আত্মীয় স্বজনে বাড়ি পরিপূর্ণ একেবারে। ছোট বাচ্চাদের ছোটাছুটিতে মুখরিত বাড়িটা। নিশি সবেই নেমেছে নিচে। নুরি তিতির কাউকে ডেকে সাড়া পায়নি। মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে আপাতত। তমার তিতির বারান্দায় দাঁড়িয়ে দেখছে নিচে মানুষজনের নিদারুণ ব্যস্ততা। বেশ লাগছে দেখতে। দুজনার চোখেই ব্যস্ত হয়ে খুঁজছে দুজনার প্রিয় মানুষকে। আপাতত কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। দুপুর এসে গড়িয়েছে সময়।
সকালের থেকে দ্বিগুণ গরমে অতিষ্ঠ একেবারে। আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা থাকলেই পারত। এমনিতেও রোজ রোজ বৃষ্টি নামে, মেঘ সেজে থাকে আকাশে। আজকে বৃষ্টি না নামলে অন্তত একটু রোদটা কম থাকলে হতো। নিজেদের বাড়ি অথচ নিজেরাই নিচে নামতে পারছে না। সকাল থেকে ঘরবন্দির মতো বসে আছে। রিশারা 3জন কি সুন্দর ছোটাছুটি করছে সারা বাড়ি বাইরে, তাদের আটকাচ্ছে না কেউ, আটকানোর কেউ নেই। তিতির দীর্ঘশ্বাস ফেলে। বড় হওয়াটা কিন্তু ভালো জিনিস না তোমা। যত বড় হবি তত জীবনের সুখের আয়ু কমবে, বেঁচে থাকার আয়ু কমবে। হাজার একটা জ্বালা যন্ত্রণা নিজেকে সামলাতে হবে। ছোটই কত ভালো ছিলাম বল। ওদের দেখ, না আছে কোনো চিন্তা আর না আছে কোনো ভাবনা। তা ঠিক। আগে মনে আছে এরকম আমরাও ছুটতাম ছোটবেলায়, তখন ছুটতে নিষেধ করতো, পরে হাত পা ভাঙবো বলে। না কারোর নিষেধ শুনতাম আর না মানতাম। তিতির তমা সেসব দিনের কথা মনে করে হাসে মৃদু। তখন ঈশান ভাই প্যাকেট দিল তোকে দিতে। কি ছিল ওতে? শ্যাম্পু। কোথায় পেলো? তিতির ভ্রু কুচকে তাকায়। গাধার মতো প্রশ্ন। কোথায় পায় মানে? দোকান থেকে। কার ওটা? আমার। ঈশান ভাই কেন দিল? তোমার বাচ্চাদের মতো প্রশ্নে মেজাজ খারাপ হচ্ছে তিতিরের। কি, কেন, কিভাবে, হাজার একটা বাড়তি কথা অতিষ্ঠ করে ফেলছে মেয়েটা। বিরক্ত মাখা গলায় বলল, আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল, তাই এনে দিলেন উনি। তোমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। হা করা মুখখানা চাপিয়ে জিজ্ঞাসা করলো, বলিস কি? এনে দিল তুই বলতেই? তিতির ঠোঁট উল্টায় নিচের দিকে ঈশানকে খুঁজছে। তার চোখ জোড়া নির্বিকার গলায় জবাব দেয়, আমি বলতে যাব কোন দুঃখে? আমি তো নয়ন ভাইকে বলতে চাচ্ছিলাম। সেটা শুনে সে কাউকে দিয়ে নিয়ে আসলো মনে হয়। ঈশান নিজে গিয়েছিল মোড়ের দোকানে। তমা আসার সময় ঈশানকে নিয়ে আসতে দেখেছে সেটা। নিজেই হয়তো দিতেও আসতো, তবে রাশেদ দেওয়ানের ডাক পড়ায় আর এদিকে তমাকে বাড়ির ভিতর ঢুকতে দেখে তার হাতেই দিয়েছে। তমা অতি উচ্ছ্বসিতভাবে ঘেঁষে আসে তিতিরের কাছে, বাঁকা গলায় বলে, প্রেম তো ভালোই মাখো মাখো হয়েছে দেখছি। না হলে ঈশান আরশাদ দেওয়ান তিতির পাখির জন্য নিজে পায়ে হেঁটে এই ব্যস্ততায় দুপুরের খাখা রোদের মধ্যে শ্যাম্পু কিনতে চায়। তিতির নিজের রক্তিম গাল দুটো আড়াল করতে অন্যদিকে তাকায়। নিজের দোলনায় পা দুটো তুলে বসলো। তমাও পাশাপাশি আসা। তিতির পা তুলে বসতে নুপুরের জোরালো শব্দে আরেক দফা খামচে ধরলো। তমা তিতিরের হাতের বাহু চেঁচিয়ে উঠল, এটা কোথায় পেলি? কি প্রীতি! নিজের পায়ের দিকে এক নজর দিয়ে ধীর গলায় বলল, তোর ভাই দিয়ে গেল একটু আগে। আগেটা হারিয়ে ফেলেছিস? ওটা পেয়েছিলি? মাথা নাড়ে তিতির। পায়নি সেটা। তার জন্যই দিল এটা। তমা গদগদ হয় একেবারে। প্রেম জমেখির, এটা স্বীকার করবি না তাও? তোর ভাই একটাবারের জন্যও ভালোবাসি বলেনি। সময় লাগবে নাকি তার ভালোবাসতে? কিসের প্রেম তবে? তমা এক হাতে জাপটে ধরে তিতিরের কাঁধ। ফিচেল গলায় বলে, ভালোবাসি সামান্য শব্দময় বারবি। ওটা তো চাইলেই উচ্চারণ করে ফেলা যায়। সবাই না বাসলেও ভালোবাসি বলে। আমার ভাই না হয় ভালোবেসে তবেই ভালোবাসি বললো, সেটা ভালো নয় কি? তাছাড়া এই যে এত ছোট ছোট জিনিস লক্ষ্য করে যত্ন করছে, এসব ভালোবাসা নয়। হুম। শর্ত, তুই আর তোর জাদ্রেল ভাইয়ের ভালোবাসা অসহ্যকর বিষয় এখন। তমা খিলখিলিয়ে হাসে। ঈশানের কথা তুললেই রাঙা হয় তিতিরের মুখখানা। লজ্জায় হুটুপুটি খায় একেবারে। ভালোবেসে গলে যায়, অথচ যাদের কাছে হার মেনে কেউ মুখে স্বীকার করতে নারাজ। ক্রমাগত ফোন বেজে যাচ্ছে নুরির। ফোনটা 3 দিন হলো বেজেই যাচ্ছে। সেদিন রাতের বিশ্রী ঘটনাটার পর ভুলেও ইয়াজের ফোন তোলেনি সে। আর না তো রিপ্লাই করেছে। যতবার ইয়াজ কল করে আবেগী বার্তা দিয়ে মেসেজ করে ততবার চোখের সামনে ভেসে ওঠে ওই ঘৃণ্য দৃশ্যগুলো। গা গুলিয়ে ওঠে তার, কান্না পায় ভীষণ। ভালোবাসায় সব অসহায় লাগে। মন তো বলে সব ছেড়ে ছুড়ে ক্ষমা করে দিতে মানুষটাকে, আবার নারী সত্তা কঠোরভাবে নিষেধ করে সেটা। মানসিকভাবে বিধ্বস্ত সে। না খেতে পারে না ঘুমাতে পারে। ঘরময় অন্ধকার করে শুয়ে থাকে সারাটাক্ষণ। কাউকে বলতেও পারছে না কিছু। দরজায় কড়া নাড়া শব্দ পেয়ে উঠে বসে। দরজা ঠেলে ভিতরে ঢুকলো নিশি। ভেজা চুল গোসল করেছে হয়তো। দ্রুত কাভার থেকে হেয়ার ড্রায়ার নিয়ে বসে পড়লো চুল শুকাতে। জানালা দরজার পর্দাগুলো এমন হাট করে টেনে দেওয়া দেখে ভ্রু কুচকে গেল। উঠে গিয়ে টেনেও দিল। দিনের বেলা এমন অন্ধকার করে বসে থাকিস, কেমন লাগে তোদের? খারাপ না। নিচে চল, পাড়ার চাচিরা সবাই চলে গেছে। দিদা নিচে যাওয়ার পারমিশন দিয়েছে এখন। দিদার ওই ক্যাটক্যাটে লোকজন তো আছেই। নিশি হেসে ফেলে। তারা সবাই আতঙ্কে থাকে তাদের দিদার এসব প্রত্যন্ত গ্রামের আত্মীয় স্বজন নিয়ে। তারা তো আছেই, কাল অবধি থাকবে। নুরি মুখ বাঁকায়। তাহলে কাল অবধি এমন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? অসহ্য। নিশির হাতের কাজটা সেরে পা তুলে এসে বসে বিছানায়। নুরি শুয়েছিল বিধায় চুলগুলো বেশ এলোমেলো দেখাচ্ছে। কেঁদে কেটে মুখটা ফোলা ফোলা। কেঁদেছিস তুই? নুরি অপ্রস্তুত হয় খানিকটা। দুহাতে মুখ ডলে মাথা নাড়ে দুদিকে। কাঁদিনি। মনে হচ্ছে কেঁদেছিস, চোখ টোক ফুলে আছে। ঘুমিয়েছিলাম তাই হয়তো।
নিশি মুখে কিছু জিজ্ঞাসা করে না। চঞ্চল নুরির বদলানো বেশ চোখে পড়ছে তার। বেশ কয়েকদিন হলোই এমন দেখছিল, 2-3 দিন হলো সেটা আরও বেড়েছে। আর কারোর সাথে না হলেও তার কাছে ভাই বোনদের চঞ্চলতা কখনো কমেনি এর আগে। এবারই প্রথম নুরির এমন পরিবর্তন। এটা নিয়ে সে ভাবেনি তা নয়, তবে সময় দিতে চায় নুরি নিজের মুখে সেটা বলার জন্য। কোনো সমস্যা কিনা, কিছু নিয়ে ভাবনায় আছে কিনা। তবে নুরি মুখ ফুটে কিছু না বলায় সেও জোর করেনি একবারও। তার দৃঢ় বিশ্বাস আজ না হয় কাল নুরি নিজে থেকেই বলবে সব। আপু, হুম, নিয়াজ ভাই এসেছে? ওরা তো সবাই সকাল থেকেই আছে। সেদিন মা বলছিল তোমার জন্য একটা বিয়ের কথা বলেছে বড় বাবার এক বন্ধু। মা বলেছে আমাকেও। নিয়াজ ভাইয়ের কথা বাড়িতে জানাবে না? নিশির হাস্যোজ্জ্বল মুখ মলিন হয়। এটাই তো ভয়ের, নিয়াজের কথা বাড়িতে জানানোর পর সবাই কি রিয়েক্ট করবে। নিয়াজ তো বিশাল ভয় ঈশানকে নিয়ে। এতদিনের বন্ধুত্ব, এতদিন বলতে বুদ্ধি হওয়ার পর থেকে প্রথম বন্ধুত্বই দুজনার। সেই বন্ধুর বোনের সাথে বিগত 8-10 বছরের প্রেম। এতদিনে জানালে ঈশানটা কেমন রিয়েক্ট করে কে জানে, ভুল বুঝবে কিনা। নিয়াজ কথা বলবে ভাইয়ের সাথে জলদি। নুরি হেলান দিয়ে বসে বিছানায়, উদাস গলায় বলে, নিয়াজ ভাই না মানার মতো ছেলে না, তাকে যে কেউ পছন্দ করবে। আমাদের বাড়ির সবারও আপত্তি থাকবে না। দেখো তুমি। কি জানি, ভয় হয় তবু, অশান্তি না হয় ভাইয়ের সাথে আবার। নুরি বোনের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। বুকের ভিতর জমাট বাঁধা কথাগুলো ঘুরপাক খায় ক্রমাগত। নিয়াজ ভাই তোমাকে খুব ভালোবাসে আপু। নিশি হাসে সামান্য। সে জানে ওই পাগল ছেলেটা ঠিক কতটা পাগল তার জন্য। ভালোবাসার দাবি নিয়ে সে আগে এগুলো ও নিয়াজ সেটাকে স্বীকৃতি দিয়ে এতগুলো বছর আগলে রেখে তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছে। খুব। বিয়ের তাড়া দেয় না? সকাল বিকাল কাছে চায় তোমাকে? সর্বক্ষণ। তবে তোর নিয়াজ ভাইকে তো জানিসই, পাগলামিটা আমার আর ভাইয়াদের সাথেই করে শুধু। এমনিতে ভীষণ ম্যাচিওর, বুঝতার। কাছে চায় সেটা বৈধ উপায়। সর্বোচ্চ পাগল হয়ে চুমু খাওয়ার বায়না করে সময় অসময়, এর বেশি এক বিন্দুও না। নুরির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়। তারা নিশির সম্পর্ক বরাবরই বোন কম বন্ধু বেশি। তারা একে অপরকে যতটা ইজিলি সবটা বলতে পারে আর কারোর সাথেই সম্ভব নয়। যেমনটা সম্পর্ক তমা আর তিতিরের। কিছু জিজ্ঞাসা করা বা শেয়ার করার আগে দুবার ভাবতে হয় না তার। তবে আজ কেন ভাবছে সে এত? জানানো উচিত নয় কি? এর একটা সমাধান চাওয়া উচিত নয়? সারাদিনের ব্যস্ততা শেষে ইফতারের সময় আসন্ন, প্রায় আর ঘণ্টাখানেক বাকি আছে। এরই মধ্যে প্রায় সকলেই চলে এসেছে। চন্দ্রা দেওয়ানের আশ্রমের বাচ্চারা, এলাকার মানুষজন, তাদের সকল আত্মীয়জন তো আছেই। নিচে সারি সারি টেবিল চেয়ারে বসতে দেওয়া হচ্ছে সকলকে। বাড়ির ভিতরে এসে বসে বাড়ির মহিলারা। বাইরে গ্রামের মহিলাদের জন্য আলাদা বসার জায়গাও রয়েছে। তিতিরা 4 বোনের ওপর থেকে নেমে আসতে নিচের বেশিরভাগেরই নজর আটকালো তিতিরের দিকে। বাকিরা বাড়ি থেকে পড়াশোনা করে বিধায় চেনে সকলেই। একমাত্র তিতিরই থাকে না বাড়িতে। তিতিররা নেমে এসে বসলো চন্দ্রা দেওয়ানের পাশেই। মেঝেতে বসার ব্যবস্থা করা হয়েছে। চন্দ্রা দেওয়ান অবশ্য বসা হুইল চেয়ারে। এটা তোমার মেয়ের ঘরের নাতনিটা না বুবু? প্রতিবেশী এক জায়ের কথায় মৃদু হেসে তিতিরের মাথায় হাত বুলালো চন্দ্রা দেওয়ান। আমার পুতুলটা অনেক বড় হয়ে গেছে। দেখছিলাম তখন কতটুকুন ছিল, তারপর কত বছর দেখিনি। মহিলা আগ্রহ চোখে তাকালো তিতিরের দিকে। বলা বাহুল্য সকলে প্রায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তা তুমি কি তোমার চাচার সাথেই থাকো? মাথা নাড়ালো তিতির, বিনয়ের সাথে বলল, না, হোস্টেলে থাকি। ছোট আপুর বাসা থেকে আমার ভার্সিটি দূরে। আগে স্কুল করতাম সেখান থেকেই, পরে শিফট হয়েছে আর কি। তোমার চাচার ছোট ছেলেটার সাথে তোমার বিয়ের কথা চলতো না? তিতির থমকে থাকায় চন্দ্রা দেওয়ানের। ওটা কথার কথা তো হয়েই থাকে, তেমন কিছু না। কথার কথাগুলোই আগে পরে সত্য হয়ে আজ বৈশা থাকে। সুন্দরী যুবতী মাইয়া ঘরে থাকলে এমন হবেই। দিয়া দেয়া উৎসাইলে মাইয়া ঘরে রাইখা লাভ কি? তাছাড়া তোমাগো ঈশানের সাথেও তো নানা কানাগোসা শুনি কয়েকদিন হইল। বিয়া নাকি দিতে চাও ওদের? দিলে দিয়া দাও। আগে পরে ওই পাড়ার সুবর্ণার মতো কাহিনী গইটা যাইতেই পারে। তাছাড়া তোমাগো মাইয়ার উপরে বদনজর বেশিই পড়ব। তিতির থমকে তাকায় চন্দ্রা দেওয়ানের দিকে। উত্তরটা দেন চন্দ্রা দেওয়ান নিজেই। তিতির মাথা নিচু করে বসে থাকে। চন্দ্রা দেওয়ান কথা বাড়ান না। এদের সাথে যুক্তিতর্কে পারা যাবে না, মাঝখান থেকে কথা বাড়বে। ইফতারের সময় হয়ে এসেছে প্রায়। তিতিরের ব্যস্ত চোখে অযথা খোঁজে ঈশানকে। ঈশানের এখানে আসার সম্ভাবনা নেই, তবুও খুব ইচ্ছে করে লোকটা এসে সবার সামনে তাকে স্ত্রীর পরিচয়টা দিক।
চন্দ্রা নাতনির দিকে তাকায়। তমা উসখুস করছে মুখের উপরে কিছু বলতে। দিদার চোখের ইশারায় চুপ করে। চন্দ্রা দেওয়ান গম্ভীর গলায় বলে, আজান দেবে, বাড়তি আলোচনা রেখে দোয়া কালাম পড়ো সকলে। বিষয়টা নিয়ে আলোচনা দীর্ঘ করতে না পেরে বড্ড হতাশ হলো যেন সকলে। আর চোখে সকলকে দেখছে তিতিরদের সব বোন, আর চোখে সকলে দেখছে তিতিরদের সব বোনদের। চন্দ্রা দেওয়ানকে ভয় ডর পান তারা। তার আশকারা না পেয়ে এই নিয়ে আলোচনা বাড়ালো না। ইফতার শেষে নামাজ পড়ে রাতের খাবারের জন্য বসানো হয়েছে সকলকে। তুমুল হইহুল্লা বাইরে চলছে একেবারে। বাড়ির ছেলেরা সকলে নাক অব্দি ডুবে আছে। এটা সেটা নিয়ে ছুটতে হচ্ছে এদিক ওদিক। বাড়ির মহিলারা ভিতরে সকলকে নিয়ে ভীষণ ব্যস্ত। তিতিরের ফোনটা নিয়ে কার্টুন দেখতে দেখতে সোফায় বসে খাবার খাচ্ছে রাফি। কার্টুনের লোভে হাত দিয়ে খাবার খাচ্ছে সে। আচমকা কল বেজে উঠে দারুণ বিরক্ত হলো। কেটে দিল সুন্দর মতো, তবে থামার নামগন্ধও নেই। একের পর এক বেজে যাচ্ছে কল। ঘাড় ঘুরিয়ে পিছনে ঘর ভর্তি মানুষের মধ্যে তিতিরকে খুঁজলো সে। চোখে পড়লো তবে ঘরের অন্য পাশে নুরি নিশিয়া তোমার সাথে ড্রয়িং রুমের এক কোণে বসে খাবার খাচ্ছে। এত মানুষের হট্টগোলের মধ্যে ডেকে জীবনেও পাওয়া যাবে না। প্লেটের দিকে তাকালো সে। নিজের খাবারও শেষ হয়নি। তার মায়ের করা আদেশ ছিল খাবার শেষ না করা অবধি এক পাও যেন না ওঠে। অগত্যা পঞ্চমবারের মতো কলটা কেটে খাওয়ায় মন দিল। সাথে চালু করলো ফোনের নট ডিস্টার্ব মোড। প্রায় আধা ঘন্টা পর উঠে গিয়ে ফোন গুজে দিল তিতিরের হাতে। তিতিররা তখন খাওয়া শেষে নিচতলার বারান্দায় দাঁড়িয়ে বাইরের আয়োজন দেখছে। রাত্রির বেলা এই ধরনের আয়োজন বরাবরই ভাল লাগে তাদের, নস্টালজিক লাগে বলতে গেলে। একটা নাম্বার থেকে বারবার ফোন আসছিল বারবি, অনেকবার। তিতির ভ্রু কুচকে ফোন করলে আননোন নাম্বার। ট্রু কলারে শো করে না, কারণ আমি ব্যাক করবে কি ভাবতে ভাবতে 18তম মেসেজ ভেসে উঠল ফোন স্ক্রিনে। বড় বড় হয়ে গেল তিতিরের চোখ জোড়া। কেঁপে উঠল থরথর করে হাতটা। তমার নজর এড়ালো না সেটা। তিতির অসহায় চোখে তাকাতে ইশারা করলো খানিকটা সরে আসতে। তিতির আসলো, ফোনটা তুলে দিল তোমার হাতে। মেসেজে লেখা, পরি, আমি তোমার বাড়িতে। বাইরে এত এত আয়োজন হচ্ছে, এখানেই আছি। একটাবার একটু আমার সাথে দেখা করো প্লিজ। করতেই হবে দেখা। কল ধরছো না, আমি কিন্তু দেখা না করে এক পাও নড়বো না। এটা শেষ মেসেজটা। এর আগেও একই ধরনের মেসেজ, অসংখ্য ফোন কল। তিতির জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার জবাবের আশায়। তোমার ফোনটা দেয় তিতিরের হাতে। গম্ভীর গলায় বলে, যা মনে হচ্ছে লোকটা দেখা না করে যাবে না। বাড়ির কেউ দেখে ফেলে না সর্বনাশ হবে। বাড়ির সবার কথা ছাড়, ভাইয়া জানলে সর্বনাশ হবে। সেদিন যে রিয়্যাক্ট করেছে, আজকে আবার দেখলে খুনোখুনি হবে একটা। কথা শেষ হতে না হতেই ভাইব্রেট করে উঠল ফোন। কি করব? বাড়ির পিছনে আসতে বল, আমিও যাচ্ছি সাথে। বল, জাস্ট 2 মিনিট। তিতির খামচে ধরে রাখে তোমার হাত। ব্যগ্র কণ্ঠে বলে, না গেলে হয় না? আমার একদমই মন সায় দিচ্ছে না তোমা। তোমারও একই কথা মনে হচ্ছে সত্যি বলতে। তবে যা বুঝছে লোকটা দেখা না করে যাবে না। সেদিনই যে পাগলামি দেখেছে বিশ্বাস নেই এক ফোঁটাও। সেদিন কেমন উম্মাদের মতো করলো দেখলি না? যদি সত্যি সত্যি বাড়ির ভিতরে চলে এসে সিন ক্রিয়েট করে, তখন কি করবি? তিতিরের আচমকা কান্না পাচ্ছে। বাড়ি ভর্তি এত এত মানুষ, একটা পর পুরুষের সাথে এত রাতে সবার চোখ কেটে দেখা করতে যাওয়া নেহায়েতি দৃষ্টিকটু দেখায়। কারো চোখে পড়ে গেলে কেলেঙ্কারি ঘটার সম্ভাবনা প্রচুর। তবে আপাতত কিছু করার নেই। রাহাত ক্রমাগত টেক্সট করে যাচ্ছে। যতদূর মনে হচ্ছে যে কোনো সময় বাড়িতে চলে আসতে পারে। অন্যদিন হলে না একটা মীমাংসা করতে পারত। আজ না বের হয়ে উপায় কি? 5 গ্রামের মানুষের সামনে কিছু করে বসলে তাদের বাড়ির মান সম্মান কোথায় গিয়ে ঠেকবে? রাহাত কি ছোট্ট একটা মেসেজ করে আসতে বলল বাড়ির পিছনে। নিশি নুরিকে নিজেদের ঘরে যাচ্ছে বলে ধীরে সুস্থে বেরিয়ে এলো। এত এত মানুষ, এর চোখ এড়িয়ে বের হওয়া বড্ড রিস্কি। অন্ধকারে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে রাহাত। দেওয়ানবাড়ির পিছনে দিকটা একটা ছোট্ট গেট আছে, সেদিক দিয়ে ভিতরে এসে দাঁড়িয়েছে। পিছনে আলো জ্বালানো হয়নি, সম্ভবত কোনোদিনই জ্বালা হয় না, যে কারণে ঘোর অন্ধকার। যাতায়াত সেরকম হয় না বলে হয়তো গাছগাছালিতে ঢাকা পড়া চারিপাশ। তিতিরের মেসেজ পেয়ে এসে দাঁড়িয়ে আছে প্রায় মিনিট 10। মেয়েটা এখনো আসেনি। ভাবাভাবির মধ্যে দেখতে পাওয়া গেল পরিচিত নারীটির অবয়ব। আধো অন্ধকারে আসছে, সাথে আরেকজন আছে, সেও নারী। একটু কাছে আসতে রাহাত বুঝতে অসুবিধা হলো না এটা সেই মেয়েটা, তমা নাম। সে যে সেদিনও রেস্টুরেন্টে এসেছিল তার পরির সাথে। তিতির তমা হাত ধরাধরি করে এগিয়ে আসছে। বাড়ির দরজাটা একটু আলগা করে খুলেই রেখে এসেছে। খোলাটা যদিও কারোর চোখে পড়বে না। কারোর চোখে না পড়লেও কেন যেন মনে হলো খোলা রাখার কথা। রাহাতকে দেখতে পাওয়া গেল প্রকাণ্ড আম গাছটার নিচে দাঁড়িয়ে থাকতে। বাড়ির ওপাশে ঝলমলে আলো রেখা এসে পড়ছে এদিকটায়। সেরকম অন্ধকার লাগছে না। ইতস্ততা কাটিয়ে এসে দাঁড়ালো তিতির আর তমা। তমা দূরে দাঁড়াতে চাইলেও আজকে তিতির তা হতে দিল না। টেনে দাঁড় করিয়ে রাখলো পাশে। রাহাতের দিকে তাকাতেই চোখ পড়লো একজোড়া ভীষণ অসহায় চোখে। চলচল করছে সেটা অপলক তাকিয়ে তার দিকে। রাহাত কিছু বলার আগে তিতিরের ভারী কণ্ঠ শুনতে পেল। রাহাত ভাই, আপনি অন্তত এমন পাগলামো করবেন আশা করিনি আমি। বাড়ি কেউ দেখে ফেললে কি হতে পারে আন্দাজ আছে আপনার? রাহাত দুপা এগিয়ে আসে। আশ্চর্যজনকভাবে পা জোড়া কাঁপছে তার। এই মেয়ের সামনে বড্ড অসহায় সে। আমি বাঁচতে পারছি না পরি তোমাকে ছাড়া।
তমার হাতের টান স্পষ্ট অনুভব করে তার পিঠের অংশে। তিতির নিজেও ভীষণ ইতস্তত। পরিচিত একটা মানুষ, বিগত 5-6 বছরের পরিচয়, কত শত কথা হয়েছে, কতদিন স্বাভাবিকভাবে মুখোমুখি হয়েছে। আজকাল বড্ড অস্বস্তি ঘিরে ধরে মানুষটার সাথে কথা বলতে গেলে। নরম গলায় বলল, এটা কোনো কথা না রাহাত ভাই, বাঁচতে পারছি না এটা বলে জীবন থেমে থাকবে না, সেটা আপনিও জানেন আর আমিও। আমাদের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, রাত জেগে প্রেমালাপ হতো না, স্কুল কলেজ ফাঁকি দিয়ে 8-10টা সাধারণ কাপলের মতো রিক্সায় ঘুরে বেড়ানো, ডেট, এসব কল্পনাও করিনি আমি কখনোই আপনার সাথে। আমি তো করেছি। সেটার জন্য আমি আপনাকে ব্লেম করি না, করবও না। আপনি ভালোবেসেছিলেন আমায় এতগুলো বছর, সেই ভালোবাসা থেকে আগলে রাখতেন আমায়। আমি সেটা অনেক পরে টের পেয়েছি। যখন টের পেয়েছি আমি আপনাকে প্রশ্রয় দিইনি, আপনিও প্রশ্রয় চাননি। স্বাভাবিক সুস্থ একটা পরিচয় ছিল আমাদের। আপনাকে সবসময় যদি ফোনে পেতাম আমি হয়তো আজকের দিনটা অন্যরকম হতো, কিন্তু সেটা হয়নি। আমি প্রচন্ড রকমের ভাগ্যে বিশ্বাসী। জন্ম, মৃত্যু, বিয়ে তিনটাই আল্লাহর পরিকল্পনা মতো হবে। আপনি আমি এক চুলও সেটা পরিবর্তন করতে পারি না, পারবও না। আপনার ভালোবাসা মিথ্যে ছিল না। আমি চলে আসার আগের রাতে পার্কে বসে আপনাকে দিয়ে আমার কথাও মিথ্যে ছিল না। আপনি যদি আমার বাড়িতে এসে বিয়েতে রাজি করাতে পারতেন আমার পরিবারকে, আমি ভাগ্যে বিশ্বাস করি আপনাকে বিয়ে করে নিতাম তখন। কিন্তু বাস্তবতা হলো আমি আপনার ভাগ্যে ছিলাম না রাহাত ভাই। আমি অন্য একজনের স্ত্রী। বিয়ে জীবনে একবারই হয় রাহাত ভাই, আমি সেই নীতিতেই বিশ্বাসী। এই জীবনে আমি আমার স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে যেতে পারবো না, সেটা সম্ভবই না কখনো। ডেকোরেশনের লোকদের সহ বাকি সবার জন্য বরাদ্দ টাকা রাখা ঈশানের কাছে। টাকা নিতে হন্তদন্ত হয়ে ঘরে এসে ঢুকলো সে। আলমারি খুলে টাকা পুড়ে নিল নিজের প্যান্টের পকেটে। ঘরে থেকে বের হওয়ার সময় খেয়াল হলো পুরো ঘরে তিতির নেই। নিচে আসার সময়ও সবাইকে দেখলেও তিতির চোখে পড়লো না কোথাও। নিশি বলল উপরে এসেছে ওর রুমে। কি হতেও পারে, যেহেতু তোমাকেও দেখলো না কোথাও। নিজেদের রুমে দরজা লক করে তিতিরের ঘর ধাক্কা দিতেও খেয়াল হলো সেটাও বাইরে থেকে লক। ভ্রু কুচকালো সে। দ্রুত পায়ে নিচে এসে টাকা হাতে দিল রাশেদ দেওয়ানের। ব্যস্ত চোখে খুঁজতে ব্যস্ত হলো তিতিরকে। রাফি রিশাদের ডেকেও পাওয়া গেল না খবর। তমার মা জানালো তাদের বাড়ির চাবি তারই কাছে। তমা বাড়ি গেলে নিশ্চয়ই চাবি নিয়ে যেত। মেয়েটার উপর বড্ড মেজাজ খারাপ হয় তার। নিচে কোনায় কোনায় খুঁজে না পেয়ে আবারও ছুটল উপরে। তার ফোনটাও ভুলে নিজের রুমেই রেখে এসেছে। ফোন হাতে এসে দাঁড়ালো বারান্দায়। তিতিরকে ফোন করতে ডায়াল করতে যাবে তখন চোখে পড়ল অদূরে আবছায়া। তাদের এই পাশের সবকটা বারান্দা থেকে বাড়ির সামনের বাগান সহ পিছনের একাংশ দেখা যায়। এই পাশের আলোতে সেখানে দাঁড়িয়ে থাকা 3টে মানুষকে বুঝতে তার সময় লাগলো না বেশিক্ষণ। দক্ষ চোখ জোড়া চট করে ধরে ফেললো সেখানকার মানুষের মুখাবয়ব। শক্ত হলো সর্বাঙ্গ। পুরুষ মানুষটার চেহারা বুঝতে না পারলেও তার ব্যক্তিগত নারীটার মুখ বেশ বুঝতে পারা যাচ্ছে। সাথে অন্য মেয়েটা যে তমা, বুঝতে 2 সেকেন্ড লাগলো তার। ছেলেটা কে হতে পারে ভাবতে ভাবতেই পুরুষটি আচমকা আঁকড়ে ধরলো তিতিরের হাত জোড়া। মাথা দপদপ করে উঠল ঈশানের। কপালের শিরা উপশিরা ফুলে ফেপে উঠল রাগে। দাঁতে দাঁত চেপে পা চালালো সেখানে যে বাড়িময় লোকে লোকারণ্য। খাওয়া দাওয়া করানো হচ্ছে বাড়ির সম্মুখ অংশে। পুরোদমে ব্যস্ত সকলে, ছোটাছুটি চলছে এক প্রকার। এদিক ঠিক সেই হই হট্টগোলের উল্টা পাশে একরাশ স্তব্ধ নীরবতায় দাঁড়িয়ে আছে 3 জন মানুষ। তমা তিতিরের খানিকটা পিছনে দাঁড়ানো। রাহাত আর তিতির একদম মুখোমুখি হয়েছে। তমা ভয়ার্ত চোখে দেখছে এদিক সেদিক। ভয়ে গলা শুকিয়ে আসছে তার। তিতিরটা আসতে চাচ্ছিল না, না আসলে বোধহয় ভালো হতো। এত মানুষের চোখ ফাঁকি দিয়ে পিছনে দরজা দিয়ে বেরিয়ে এরকম একটা নির্জন জায়গায় এসেছে 2টো মেয়ে। বাড়িতে জানলে খুন হওয়ার সম্ভাবনা শতভাগ। পাথরের মতো দাঁড়িয়ে থাকা রাহাত এবার খানিকটা টলে উঠল। ছলছল করা চোখ দুটোর পলক পড়ল এবার। আচমকা 2 হাত বাড়িয়ে ধরল তিতিরের হাতখানা। ধরা গলায় বলল, আমি বাঁচবো না তোমাকে ছাড়া পড়ি। সত্যি বাঁচবো না। বোঝার চেষ্টা করো। আমি সব মেনে নেব। তোমার সব সত্য মিথ্যা, ভালো মন্দ সব আমার। তুমি শুধু আবার হয়ে যাও। স্তম্ভিত হলো তিতির। রাহাতের প্রতিটা কথা মাথার উপর দিয়ে গেল যেন। অজান্তে কুচকে এলো ভ্রুজোড়া। বুঝে ওঠা মাত্র ছিটকে সরিয়ে আনলো নিজের হাত। অপরাধ বোধে কেঁপে উঠল শরীর। কোনো রোমাঞ্চকর অনুভূতির জন্য নয়, রাহাত তাকে স্পর্শ করায়। আপনাকে আর কতবার বলতে হবে রাহাত ভাই, সেটা কখনোই সম্ভব নয়। আমি আমার স্বামীকে ছেড়ে পর পুরুষের কাছে কেন যাব? এটা কি সম্ভব? এত বড় পাপ আমায় মেরে ফেলেও তো করা সম্ভব নয়। রাহাতের বুকটা হু হু করছে। তার পরিটা তার সামনে দাঁড়িয়ে, অথচ অন্য কারোর বউ হিসেবে। তাকে ছাড়তে পারবে না সে পর পুরুষ। আহা কি নিদারুণ যন্ত্রণা। তো তুমি ঈশানকে ভালোবাসো পড়ি? তিতিরের মুখ দৃঢ় হলো। কেমন একটা চকচক করলো আখি জোড়া। এক বুক আত্মবিশ্বাসের সাথে বলল, বাসি, খুব বাসি। আর সে? থমকায় তিতির। ঈশান ভাইকে তাকে ভালোবাসে। কি জবাব দেওয়া উচিত রাহাত ভাইকে? তিতিরের জবাব না পেয়ে কেমন একটা বাঁকা হাসি ফুটলো রাহাতের চোখে মুখে। তোমার স্বামী অন্য এক নারীতে আসক্ত ছিল, সেটা জানো? সেটা অনেক খোঁজ খবরই নিয়েছেন। নিতে হয়েছে। সেসব মিথ্যা। আমি ভালোবাসি তাকে, সে আমার হাজবেন্ড। বৈধতা আছে আমাদের সম্পর্কে। আর কি দরকার?
রাহাতের মুখের হাসি প্রশস্ত হলো আরো খানিকটা, কেমন একটা বাঁকা গলায় বলল, তোমাদের মধ্যে ভালোবাসা আছে? ভালোবাসা, সেটা ছাড়া একসাথে জীবন পাড়ি দেওয়া যায়? আজ না থাকলে কাল হতে কতক্ষণ? তাছাড়া একই বিষয় আমার আপনার সাথেও কিন্তু প্রযোজ্য। আমিও আপনাকে ভালোবাসি না? রাহাতের মুখের হাসি মিলিয়ে যায়, মুখে আবার নামে রাজ্যের অসহায়ত্ব। এত কনফিডেন্স? প্রচুর। যদি কখনো সেটা ভুল প্রমাণিত হয়? মুক্তি নিশ্চিত। রাহাত দু কদমে গিয়ে আবারও ধরতে চাইলো বোধহয় তিতিরকে, বা তিতলি সেই ভুল করতে দিল না, হুড়মুড়িয়ে পিছিয়ে গেল, ধাক্কা খেলো তমার সাথে। তমার দু হাতে ধরলো বোনকে। তিতির কড়া দৃষ্টিতে তাকালো রাহাতের দিকে। এবারে, আমাকে দয়া করে ছোবেন না রাহাত ভাই, দোহাই লাগে। এবারে অন্তত বুঝুন, আমাদের আর কিছুই করার নেই। দুঃস্বপ্ন ভেবে দুজন দুজনকে ভুলে যাওয়া ছাড়া। আমি আপনাকে না আগে কখনো ভালোবেসেছি, আর না তো স্বামী ছেড়ে কখনো আপনাকে ভালোবাসতে পারবো। ওই মানুষটা এখন আমার সব। তাকে ছেড়ে অন্য পুরুষের কথা কল্পনাতেও আসে না আমার। তোমার সব দুঃস্বপ্ন সরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম আমি। রাত হলে ঘুমাতে পারো না যে দুঃস্বপ্নে, সে কি সেটা পারে? পারে তোমাকে সেসব দুঃখ ভুলিয়ে রাখতে? তিতির আরেক দফা অবাক হয়। তার রাতে দুঃস্বপ্নের কথা রাহাতে জানার কথা নয়। তমা আশ্চর্য চোখে তাকায় দুজনের দিকে। আপনাকে কে বলেছে? মিনু। আমার দুঃস্বপ্ন হোক বা ভালো স্বপ্ন, আপনাকে দয়া করে সেসব নিয়ে ভাবতে হবে না। সুন্দর একটা জীবন পড়ে আছে আপনার। মরিচিকের পিছনে ছুটে লাভ নেই। পড়ি? ফিরে যান রাহাত ভাই। এত রাতে সবার চোখ ফাঁকি দিয়ে পরপুরুষের সাথে দেখা করতে আসা নেহায়েত কোনো ভালো মেয়ের কাজ নয়। তবু শেষবার দেখা করতে এসেছি আমি। এটাই যেন আমার আপনার শেষ দেখা হয়। আমার পিছু আপনি আর কখনোই আসবেন না। আমাকে দরকার পড়লে ঘৃণাও করতে পারেন। আপনাকে ঠকিয়েছি এটাও মনে মনে সাজাতে পারেন আপনি। আমাকে ভুলতে যা দরকার হয় করুন, এটা আমার অনুরোধ আপনার কাছে। শব্দ করে হেসে ফেললো এবারে রাহাত। দু হাতে মাথা চুলগুলো খামচে ধরলো, ছলছল রক্তিম চোখে তাকালো তিতিরের দিকে। এ জীবনে তোমাকে ঘৃণা করা সম্ভব নয় পড়ি, সম্ভব নয়। আর ভুলে যাওয়া মরে গেলেও নয়। তোমার দাবি আমি ছাড়বো না কোনো জন্মেই। দাবি করতে অধিকার লাগে রাহাত ভাই। আল্লাহ সেই ভাগ্য আপনাকে দেয়নি। আমি ঈশান আরশাদ দেওয়ানের, পুরোটাই তার। আমার নাম, পদবি, ভালোবাসা, সম্মান, শরীর সবটা। শেষ অবধি থাকবে তো? আমার মৃত্যু না হওয়া অবধি থাকবে। আল্লাহর কাছে বৈধ অধিকারের দাবি আমি পরকালেও করব। কোনোদিন যদি জানতে পারো যে যে স্বামীকে ভালোবেসে সব উৎসর্গ করেছো সে স্বামী পুরোটাই মিথ্যা, তার অস্তিত্বই মিথ্যা। তিতির স্থির চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, শ্বাস টেনে দৃঢ় গলায় বলে, আগুন লাগিয়ে দেব সব কিছুতে, মুছে ফেলবো মিথ্যার অস্তিত্ব। সেদিন ফিরবে আমার কাছে? না। তমা এগিয়ে এলো এবার তিতিরের একদম পাশে, কণ্ঠ যথাসম্ভব ভদ্র রাখার চেষ্টা করলো। আপনি দয়া করে যান, আর আসবেন না। মেয়েদের একটা সম্মান থাকে, বিবাহিত বা অবিবাহিত। অবুঝের মতো করবে না। যাকে ভালোবাসেন তার গায়ে নিশ্চয়ই দাগ লাগলে ভালো লাগবে না আপনার। রাহাত তোমার কথার সোজাসাপটা কোনো উত্তর দেয় না, তবে কথাটা কাজে দিল বলে মনে হলো। তিতিরদের পিছনের দিকে তাকিয়ে লক্ষ্য করলো, একবার ধরা গলায় বলল, বাড়ি যাও পড়ি। ভাগ্যের হাতে আমি এত সহজে সব ছেড়ে দিলাম না, কিন্তু এ দেখা শেষ দেখা না, হতে পারি না। তিতির কিছু বলার আগে সেখান থেকে বেরিয়ে গেল রাহাত। তমা তিতিরের হাত টেনে নিয়ে আসলো বাড়ির ভেতরে, তবে ঢুকতেই সামনে পড়লো নুরির। ধরা পড়ে যাওয়া চোরের মতো মুখ হয়ে গেল তাদের। এখানে কি করছিস তোরা? তিতির এগিয়ে এলো, দরজা আটকে। মিথ্যা বলায় সে বড্ড কাঁচা, তবে কোনো মতেই বলল, এপাশে লাইট দেওয়া আছে কিনা দেখতে গিয়েছিলাম। বড্ড কাঁচা মিথ্যা কথা। এপাশের আলো জ্বালা হয় না এ জীবনে। আজকে সামনের দিকের আলোয় ঝলমলে, আরও প্রয়োজন নেই এদিককার আলোর। তবে নানা চিন্তায় জর্জরিত নুরির মাথায় বোধহয় আসলো না সেসব কিছু। মাথা নাড়ালো কোনো মতে। হাতে পানির বোতল তার, ঘুরে চলে যেতে হাঁপ ছাড়লো। দুজন পানি খাওয়া দরকার। গলাটা অস্বাভাবিক শুকিয়ে গেছে। নুরি নিশিকে এত মানুষের মধ্যে চোখে পড়ল না তাদের। ড্রয়িং রুমের মাঝখানে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সব মহিলারা বসে আছে চন্দ্রা দেওয়ানকে ঘিরে। গল্প গুজব হচ্ছে। তোমার মা চাবি গুজে দিলেন, মেয়ের হাতে ফোন রেখে এসেছেন তিনি বাড়িতে। রাত কত হবে যেতে? তোমার নানা ভাই অসুস্থ, ফোন কাছে না থাকলে মন খুঁতখুত করে। তিতির উপরে আসলো, ঈশানের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতে চমকালো। ঈশান কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে শুয়ে আছে। নিচের ব্যস্ততা এক ফোঁটাও কমেনি। তৃতীয় বৈঠকের খাওয়া দাওয়া চলছে, সবাই ছুটাছুটি করছে। লোকটার কি শরীর খারাপ নাকি? দরজা চাপিয়ে এগিয়ে এলো ঈশানের দিকে। ঈশান টের পেল চিরেচেনা নারীর অস্তিত্ব। নুপুরের শব্দ কানে এসে বাজছে, তবে চোখ খুলল না। তিতির শব্দহীন পাশে বসলো, খেয়াল করার চেষ্টা করলো ঈশান ঘুমে কিনা, মনে হচ্ছে না। কপাল কুঁচকে আছে, ধীর গলায় ডেকে উঠল, ঈশান ভাই। জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না ঈশান। ওর 7 জন্মের ভাই হয়তো সে, ডাকতে থাকুক। তিতির কপালে অস্বাভাবিক কুচকানো লক্ষ্য করল। আপনার কি শরীরটা খারাপ লাগছে ঈশান ভাই? ঈশানের যাত্রায় চোখ খুলল।
তিতির ঝুঁকেছিল খানিকটা ঈশানের উপর, চোখ মেলতেই চমকে সরে বসলো, তবে কণ্ঠ থেকে আকুলতা গেল না। শরীর খারাপ লাগছে কি? ঈশান এবারে জবাব দিল না, উঠে বসলো, গম্ভীর গলায় বলল। একা থাকতে চাই একটু, তোর ঘরে যা। তিতির অবুজের মতো তাকিয়ে আছে। তোর ঘরে যা মানেটা কি? কি হয়েছে বলবেন তো? কোথায় ছিলি এতক্ষণ? তিতির থমকায়, শুকনো ঢোক গেলে। ঈশানের প্রশ্ন দ্রিম দ্রিম শব্দ শুরু হয়ে গেছে বুকের বাঁ পাশে, মিনমিন করে বলল। নিচে। কই, আমি তো নিচেই ছিলাম, দেখলাম না তো। ওই ছিলাম ওখানেই। ঈশান সরু চোখে দেখলো তিতিরের মিথ্যা বলা। মেয়েটা তাকে মিথ্যাও বলে, জানা তো ছিল না। উঠে দাঁড়ালো বিছানা থেকে, সিগারেট আর লাইটার হাতে নিল, ঠোঁটে চেপে ধরলো সিগারেট। তিতির নাক মুখ কুচকে বসে আছে, সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয় বরাবরই। ঈশান এক হাতে পকেটে গুজে অন্য হাতে সিগারেট টানছে। দরজা জানলা বদ্ধ, ঘরে ধোঁয়ায় ভরে যাচ্ছে। আর চোখে একবার দেখলো তিতির উসখুস করছে গন্ধে। এগিয়ে গিয়ে খুলে দিল বারান্দার দরজা। নিচ থেকে প্রচুর মানুষের শব্দ কানে ভেসে আসছে। আচমকা বজ্র কঠিন গলায় বলে উঠল। তুই কি ভালোবাসিস আমাকে? ঈশানের আচমকা প্রশ্নে থমকায় তিতির। বুকের ঢিপ ঢিপ শব্দ কানে এসে বাড়ি খাচ্ছে। ঘরের মধ্যে কেউ কোনো কথা বলছে না। ঈশান প্রশ্নটা করে এক মনে সিগারেট টানছে। উল্টো হয়ে দাঁড়ানো, ঘরে পিনপতন নীরবতা। তিতির কি জবাব দেবে খুঁজে পেল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হুট করে এই প্রশ্নের কারণ খোঁজার চেষ্টা করলো সে। বোধহয় ঈশান তিতিরের জবাব নেই এই যাত্রায় দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর গলায় বলল। রাহাত এসেছিল কেন? কি কথা ছিল ওর সাথে তোর? খুব দরকার ছিল? তিতির বরফের মতো জমে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঈশান জানলো কি করে? দেখে ফেলেছে? তিতির আমতা আমতা গলায় বলে উঠল। আমি জানতাম না উনি ওখানে। আরেকটা মিথ্যা কথা। ঈশান বাঁকা হাসলো, মেয়েটার দিকে তাকাতেও ইচ্ছে হচ্ছে না। তাকে মিথ্যা বলছে, বাহ, দারুণ উন্নতি। সত্যি বললে মেরে ফেলতো ওকে। সিগারেট একটা লম্বা টান দিয়ে দৃঢ় গলায় বলল। স্পর্শ করতে দিলি কেন ওকে? হাত ছবে কেন? তিতিরের শরীর কাঁপছে এবারে। মানুষটা সব দেখেছে তাহলে, কোথা থেকে দেখলো? দুই পা এগিয়ে গেল ঈশানের দিকে। ঈশানের দৃষ্টি বাইরে অন্ধকার আকাশের দিকে। তিতির ব্যস্ত গলায় কৈফিয়ত দেওয়ার মতো করে বলল। আমি দিতে চাইনি। ঈশান শব্দ করে হাসলো, তাচ্ছিল্য প্রকাশ করলো সম্ভবত। না চাইলে পরপর শুয়ে দেয়? আপনি ভুল বুঝছেন আমায়। আমি মানুষটাই ভুল। ইটস ওকে। ঈশান ভাই। ঈশান দূরে সরে দাঁড়ালো সামনের দিকে, হাতে শেষ হওয়া সিগারেটটা বারান্দায় ছুঁড়ে ফেলে পায়ে পিষল। একা থাকতে দে কিছুক্ষণ, যা এনজয় কর বাইরে। ঘুমাবো আমি, মাথাটা ধরেছে। তিতির নিজের অজান্তেই কেমন বা পাশটা দুমড়ে মুচড়ে উঠল। ঈশান তার উপর রাগ করেছে, তাকাচ্ছে না অবধি, একা থাকতে চাচ্ছে এভাবে। আপনি। ঈশান হাত তুলে থামিয়ে দিল তাকে, গম্ভীর গলায় বলল। এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না তিতির, প্লিজ। মাথা যন্ত্রণা করছে, একটু স্পেস দে প্লিজ। তিতির ছলছল চোখে তাকে ঈশানের দিকে। আচমকা তার এমন কষ্ট হচ্ছে কেন, বুকটা জ্বলে যাচ্ছে। লোকটা তাকে ভুল বোঝায়, কোনো কৈফিয়ত তো শুনছে না। ঈশান পাশ কাটিয়ে বিছানার কাছে চলে এলো, ফোন করলো কাউকে। একটু পরে বোঝা গেল সেটা নিয়াজ। নিয়াজ, একটু এদিকটা দেখ, আমি আধ ঘন্টা পর আসছি। ফোন কেটে হাতের ঘড়িটা খুলে বেডসাইড টেবিলে রাখতে রাখতে আলো নেভালো ঘরের। দরজাটা আটকে যাস। তিতির বেশ খানিকটা সময় ঠাই দাঁড়িয়ে রইল। ঈশানের কোনো শব্দ পাওয়া গেল না। কাছে গিয়ে ডাকবে, সমস্যা কোথায়? বকবে না হয়, একটু বকাই উচিত, যা করেছে সে। কিন্তু লোকটা তো কথাই বলছে না। তিতিরের নড়াচড়ার কোনো আভাস না পেয়ে এবার ঈশানী উঠে এলো বিছানা থেকে, ঘড়ি আর ফোন হাতে গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। তিতির পিছু ডাকলো কয়েকবার, সাড়া দিল না ঈশান। স্যার, এটা একই বয়সের একজন মহিলার লাশ। এভাবে মার্ডারের প্রথম রেপ, তারপর শ্বাসরোধ মেরে ফেলা হয়েছে। কপালে সরু 3-4টে ভাঁজ নিয়ে সাজিদের ইচ্ছে হলো দু হাতে মাথার চুল খামচে ধরতে। ঘণ্টাখানেক আগে থানা থেকে ফোন এসেছে, নতুন করে আরেকজন নারীর লাশ পাওয়া গিয়েছে তাদের এলাকা থেকে বেশ কিছুটা দূরে, জঙ্গলের ভিতরে এক পোড়া বাড়িতে। ঈশানদের বাড়ির ব্যস্ততা তখনও শেষ হয়নি। কি এক দরকারে ঈশান বেরিয়েছে, তারাই সামলাচ্ছিল সবটা। আচমকা এমন খবরে মাথায় বাজ পড়েছে সাজিদের। উচ্চমহল থেকে কল করে বকাঝকা করা হলো তাকে। সেই বা 1-2 দিনে কি করতে পারে? জাদুকর তো নিশ্চয়ই নয় সে। তদন্ত চলছে। তাদের দৃঢ় বিশ্বাস ছিল পরের খুনটা আর এই এলাকায় হবে না। মাঝখান থেকে সাজিদ গ্লাভস পরে মনোযোগ দিয়ে এদিক ওদিক পরখ করে লাশের। মেয়েটা তাদের এলাকার নয় সম্ভবত। অবশ্য কয়বারের মেয়েকেই বা চেনে, খুব সম্ভব আশেপাশের কোনো এলাকার। পাশে থাকা তার অ্যাসিস্ট্যান্টের দিকে ফিরতে একটা ফাইল এগিয়ে দিল সে, ফটোগ্রাফ। স্যার, খুনটা বেশিক্ষণ হয়নি, এই 1.5 ঘন্টা মতো। বলতে পারেন খুনের মিনিট বেশেক পর চোখে পড়ে স্থানীয় মানুষের। আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টি বোলালো সাজিদ, গম্ভীর গলায় বলল। এরকম একটা জায়গায় চোখে পড়লো কার? অদূরে গুটিসুটি মেরে বসে থাকা এক বৃদ্ধাকে দেখালো কনস্টেবল। স্যার, ওনার স্বামী পাগল,
সময় অসময়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এদিকে এসেছে কি না খুঁজতে খুঁজতে বৃদ্ধা আবিষ্কার করে মেয়েটাকে। তবে সব শুনলে বুঝতে পারবেন বৃদ্ধার উপস্থিতি অনুমান করে খুনি সরিয়েছে ওখান থেকে, কারণ বৃদ্ধা মেয়েলি গলার চিৎকারে যায় ওখানে, তবে গিয়ে মৃত অবস্থায় পাই। সাজিদ মন দিয়ে শুনল সব তথ্য। হাতের ফাইলের ছবিগুলো পরখ করে কনস্টেবলের হাতে দিতে দিতে বলল, মঞ্জু, পোস্টমর্টেমের জন্য দ্রুত পাঠাও, আর আশেপাশে একদম চিরুনি তল্লাশি দেবে। কোনো ক্লু থাকলে সেটা যেন হাতছাড়া না হয়। লাশ সরিয়ে নিয়ে যাওয়া হলো ময়নাতদন্তের জন্য। স্পেশাল ফোর্স তল্লাশি করছে আশেপাশটা। জার্মান শেফার্ড বিশেষ ট্রেনিংপ্রাপ্ত কুকুর নিয়ে আসা হয়েছে। প্রায় 45 মিনিটের তল্লাশি শেষে মিলাইত হলো একসাথে। একজন পুলিশ কনস্টেবল এগিয়ে এলো হাতে দুটো প্যাকেট নিয়ে। একটা শার্টের বোতাম, অন্যটায় এক গোছা চুল। আর কিছু? স্যার, একটা গাড়ি আর বাইকের ছাপ আছে। স্পষ্ট নয় যদিও, বৃষ্টি থাকলে ধরা যেত আজকের কিনা, তবে আমরা সেটাও পরীক্ষা করছি। মেয়েটার পরিবারের খোঁজ? স্যার, 2 গ্রাম পর মাস্টার্স ফাইনাল পরীক্ষা সামনে মাসে। বাড়িতে মা আর দাদির সাথে থাকে, টিউশনি করে সংসার চালাতো। রোজার দিন, তাই টিউশনি সন্ধ্যার পর ছিল। এই মেন রাস্তা ধরে বাড়ি ফেরে। খুব সম্ভবত সেখান থেকেই কেউ তুলে এনেছিল। মেন রোড থেকে এটা খুব একটা দূরে নয়। মুখের আদল কিছুতেই স্বাভাবিক হচ্ছে না সাজিদের। কেউ একজন চ্যালেঞ্জ ছুটতে চাইছে তাদের। নাকের ডগা এক এক করে খুন করে যাবে, তারা ধরতেও পারবে না। বিড়বিড় করে আওড়ালো। বাস্টার্ড। ঈশানের বাইক গাড়ির গেটের ভিতরে ঢুকতেই চোখ মুখ কুচকে এগিয়ে এলো রাইসুল দেওয়ান। ঘড়ির কাঁটায় 10:30 বাজে। বাইরের আত্মীয় স্বজন, দাওয়াতের লোকজন প্রায় সকলেই চলে গেছে। খাওয়া দাওয়ার পর্ব গোছানোভাবে পার হয়েছে। কর্মচারীরা আপাতত সকলে খেয়ে নিচ্ছে। তাছাড়া নিয়াজ, নাইমরাও এখনো খায়নি। তারা অবশ্য অপেক্ষা করছিল ঈশানের জন্য। ছেলেকে দেখে দুহাত পিছনে রেখে এগিয়ে এলেন। আজকে দিনেও তোমার কাজ থাকে? কাজকে দিনক্ষণ দেখে আসে। ছেলেগুলো অপেক্ষা করছে তখন থেকেই, না খেয়ে বসে আছে। তুমি কাজ কারবার এদের ঘাড়ে দিয়ে ভেগেছো? বাবার কথায় বিরক্ত হয় ঈশান। তার বিয়ের ওই ঝামেলার সময় থেকেই বাবার সাথে আজকাল পড়ে না তার। ঘাড় ঘুরিয়ে প্যান্ডেলের দিকে দেখলো। একটা টেবিলে বসে কথা বলছে নিয়াজ, নাইম, ঋতু, অনিমা। অন্যদিকে প্যান্ডেলের লোক, অন্যান্য কর্মচারীরা খাবার খাচ্ছে। বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, খেয়ে নিচ্ছি আমরা, এদিকটা বাকি কাজ দেখে নি, ভেতরে যাও। রাইসুল দেওয়ান আরো কিছু বলতেন, সেই সুযোগ না দিয়ে ঈশান পা চালিয়ে গেল নিয়াজদের দিকে। রাইসুল দেওয়ান আর কথা বাড়ায় না, বাড়ির ভেতরে চলে আসেন। বাড়ির আত্মীয় স্বজনে এখনো বাড়ি পরিপূর্ণ। ঈশানকে দেখে হাঁপ ছাড়লো সকলে। ঈশান ভ্রু নাচালো, চেয়ার টেনে দুদিকে পা দিয়ে বসতে বসতে বলল, এসপি সাহেব কোথায়? নিয়াজ কর্কশ গলায় বলল, তুই কোথায় ছিলিস শালা, সেটা বল। খিদে মরে গেলাম, হুট করেই হওয়া তোর বাড়ির আয়োজনে আমরা কেটে মরলাম। ঈশান হাত বাড়িয়ে কাউকে বলল এদিকটায় খাবার দিতে। বন্ধুদের দিকে ঘুরে বলল, কাজ ছিল। সাজিদ কই? অনিমার মুখ এবার গম্ভীর হলো। সবার দিকে দৃষ্টি বুলিয়ে বলল, সেম কেস, মানে? আরেকটা মার্ডার। হোয়াট? কোথায়? মেন রোডের পাশ দিয়ে যে জঙ্গল গেছে, ওটার ভেতর নাকি একটা পুরো বাড়ি আছে, সেখানে। গম্ভীর থেকে গম্ভীরতম হলো ঈশানের মুখ। অনিমা যতটুকু জানতে পেরেছে সাজিদের কাছ থেকে খুলে বলল সবটা। স্তম্ভিত হয়ে বসে আছে সকলে। ঈশান একটা শব্দ করলো না। টেবিলে খাবার আসলো, শুধু ধীর গলায় বলল, আর উনি আজকে থেকে যা, সাজিদের ফিরতে সম্ভবত রাত হবে, ওকে বলে দেব এখানে চলে আসতে। কোনো সমস্যা নেই, নিয়াজ, নাইমদের সাথে চলে যাব আমি। বাড়িতে মা বাবা আবার অযথা টেনশন করবে। দুজনেই বাইরে থাকলে কেসটার কথা তো নিশ্চয়ই জানাজানি হয়েছে। মাথা নাড়ল ঈশান। সাজিদ ফিরল তখন রাত 12টার মতো বাজে। বন্ধুরা সকলেই গার্ডেনে বসে আছে খাওয়া দাওয়া করে। সাজিদ ফিরছে বলেই এখানে অপেক্ষা আর কি। যারা চলে যাওয়ার বেশিরভাগই চলে গিয়েছে। বাড়িতে চন্দ্রা দেওয়ানের কিছু অতিথি বাদে গমগমে পরিবেশ শান্ত হয়েছে অনেকটা। প্যান্ডেল কাল খোলা হবে, তারাও চলে গিয়েছে যার যার মতো। চন্দ্রকাননে আত্মীয় স্বজন সকলের রাতের থাকার ব্যবস্থা করা হচ্ছে, দেখিয়ে দেওয়া হচ্ছে যার যার রুম। সাজিদ এসে বসতে এক প্রকার চেপে ধরল সকলে। নাইম তো সরে এসে পাশে চেয়ারে বসলো একদম। ঘটনা কি রে? অনিমা খাবার তুলে দিচ্ছে সাজিদের প্লেটে। সাজিদ শার্টের হাতা গুটাতে গুটাতে দীর্ঘশ্বাস ফেলল। শালা গভীর জলের মাছ। জাল ফেলছিস কেন? এত গভীরে যেয়ে জল পৌঁছাচ্ছে না। মেয়েটা জাস্ট কিছু করতে পারিনি। টাইমিংয়ের খোঁজ নিয়ে সব দুয়ে দুয়ে 4 করে যা বুঝলাম, সব অল্প সময়ের মধ্যে ঘটানো হয়েছে সবটা। পুরো কাজটা করা হয়েছে ধর 50 থেকে 1 ঘন্টা।
নিয়াজ বাটি থেকে বড়সড় একটা মাংসের পিস মুখে তুলে নিল, চিবুতে চিবুতে বলল। 1 ঘন্টা অল্প মনে হয়? সাজিদ বাঁকা হাসলো, খাবারের লোকমা মুখে নিয়ে বলল। কম না, রেফ সাদেখন। বডি থেকে স্পট বোঝা যাচ্ছে তীব্র আক্রোশ মেটাতে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছিল। ক্রোধের বর্ষবর্তী হয় সবটা। জেদ চেপে গেছিল হয়তোবা, না হলে টাইমিং লম্বা হতো। মাথার উপর দিয়ে গেল নিয়াজের সবটা। ঈশান ভ্রুকুচকে হেলান দিয়ে বসা, হাতে কোকের গ্লাস, রাশভারী গলায় বলল। সম্ভবত এই বৃদ্ধার জন্য তাড়াহুড়ো করতে হয়েছে। সাজিদ মুখ তুলল ঈশানের দিকে, বাকিরাও। নিয়াজ বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে বলল। কোন বুড়ি? যে লাশ দেখেছে। সাজিদ পানি খেল, স্থির দৃষ্টি ঈশানের দিকে চেয়ে বলল। তুই জানলি কি করে? আমি তো এখনো বলিনি। শব্দ করে হেসে ফেলল ঈশান, যেটা সে সচরাচর বন্ধুদের সামনে করে না। চুলে এক হাত চালিয়ে চুলগুলো ঠিক করে সামান্য ঝুঁকে বলল। একা তুই গোয়েন্দাগিরি করিস নাকি? আর আমরা ঘাসে মুখ দিয়ে চলি? নিজের পকেট থেকে ফোন বের করে ধরল সাজিদের দিকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে খবরটা। দুদিকে মাথা নেড়ে খাওয়ায় মন দিল সাজিদ। বন্ধুদের উদ্দেশ্যে বলল। বাড়ির মেয়েদের রেস্ট্রিকশন দিয়ে বের হওয়ার উপর আপাতত পুরো এলাকার রেড দেওয়া হবে। অবস্থা ভালো না। কাল থেকে পুরো দমে তদন্ত শুরু হবে প্রকাশ্যে। বাড়ির মেয়েগুলো যেন অবাধ্য হয়ে বিপদ ডেকে না আনে। নয়ন ক্লান্ত শরীরে বসে আছে সোফায়। যা ধকল গেল আজকে সারাটা দিন। যদিও তার থেকে পরিশ্রম বেশি হয়েছে ঈশানের। তাদের দিদার গ্রামের আত্মীয় স্বজনদের নিয়ে যাওয়া হয়েছে গেস্ট রুমগুলোতে। সবাই খেয়ে দিয়ে বসলো, সে রুমেই যাবে। ঈশান এখনো আসেনি, বাইরে বন্ধুদের সাথে। ভাইয়ের সাথে একটু আলাদা করে কথা বলা দরকার। তিতিরের সেই অসুস্থতার সময় খারাপ ব্যবহার করেছিল, তারপর থেকে ঈশান কেমন একটা এড়িয়ে চলে তাকে। মোটেই ভালো লাগছে না এটা তার। ভাইয়ের সাথে সেদিন এমন ব্যবহারে অনুতপ্ত সে। সামনে চকচকে একটা গ্লাস, কেউ ধরতে ঘাড় বাঁকিয়ে তাকালো পাশ ফিরে। তমা এক গ্লাস লেবু শরবত করে এনে ধরে আছে। একগাল হেসে ইশারা করলো গ্লাসটা ধরতে। নিচ্ছেন না কেন? একদম ঠান্ডা ঠান্ডা। নয়ন গ্লাসটা হাতে নিল, অনীহা মুখে বলল। সবে ভাত খেলাম। তো রোজা রেখে যে পরিমাণ কাজ করলেন এই গরমে, কত পানির দরকার জানেন? খেয়ে নিন। রান্নাঘরে শাশুড়ির জন্য গরম পানি করতে এসেছিলেন রিক্তা দেওয়ান। চোখ পড়ল বসার ঘরে। সে বেশ খেয়াল করে নয়নের প্রতি তমার এত যত্ন। মায়ের চোখ তার। সে যা বুঝে মোটেও ভুল হওয়ার কথা না। তমা খুব সম্ভবত নয়নকে পছন্দ করে। বিষয়টা মাথায় আসতে মিটিমিটি হেসে ফেললেন তিনি। এমন হলে নেহাত মন্দ হয় না, কিন্তু তবে নয়ন, সে এত সহজে মানবে না তমাকে। এটা স্পষ্ট টের পায় সে। তিতিরকে তার ছেলে যে গভীরভাবে ভালোবাসত এটা তার অজানা নয়। এত অল্প সময় এতদিনের ভালোবাসা ভুলে নতুন করে সবটা শুরু করা সম্ভব নয়। তমা পাশে বসলো নয়নের, তাকিয়ে আছে নয়নের গ্লাসে চুমুক দেওয়ার দিকে। মানুষটা তৃপ্তি করে খাচ্ছে, অন্তর প্রশান্তিতে ভরে উঠছে তার। নয়ন হাতে গ্লাসের শরবতটুকু শেষ করে এগিয়ে দিল তমার দিকে। মামুনি চলে গেছে। মাথা নাড়ল দুদিকে তমা। দিদার ঘরে। ওখানে কারা কারা যেন গল্প করছে। ও, ঈদের দিন পাঞ্জাবি পরবেন নয়ন ভাই? হুম। সাদা? হুম। সাদা? হুম। আমার ড্রেসও সাদা। হুম। নয়নের অতি সংক্ষিপ্ত জবাবে বিরক্ত হয় তমা। ফোনে মুখ গুজেছে, তার কথার ঠিকমতো জবাবই দিচ্ছে না। হতাশ হলো না সে, আরেক দফা লেগে পড়ল। ঈদের দিন বের হবেন কোথায়? শিওর না। আমাদের ঘুরতে নিয়ে যাবেন? সময় হলে। আমি তিতিরকে বলে রাখবো ও ঘুরতে ভালোবাসে কিনা। নয়ন মাথা তুলল। তিতিরের কথা কানে আসতে সব ভুলে বসে থাকে সে। কোথায় যেতে চাও ঠিক করে রেখো। আমার খুশিতে লাফাতে মন চাইলো বোধহয়। খুশিতে গদগদ হয়ে বলল। পাঞ্জাবিটা পরবেন কিন্তু, ম্যাচিং ম্যাচিং হবে তাহলে। নয়ন জবাব দেয় না, জানে এই আর ফোন গুজেছে। তমা মুখ বাঁকায়। লোকটা আগে তো এত বোরিং ছিল না, আজকাল কথাই বলা যায় না। এত ব্যস্ততা দেখায় অসহ্যকর। ঘরময় পাইচারি করছে তিতির। সে কতক্ষণ যাবৎ। ঈশান সেই যে ঘর থেকে বেরিয়ে গেল, খুঁজতে নিচে গিয়ে শোনে বেরিয়েছে কোথাও। মন খারাপ করে ঘোরাঘুরি করছে সারাটাক্ষণ। বাড়ি ফিরেছে তাও আধা ঘন্টার বেশি হয়ে গেল। বারান্দা থেকে দেখা যাচ্ছে নিচে নিয়াজ ভাইদের সাথে জমিয়ে গল্প করছে। তাহলে এত রাত হয়ে গেছে, ঘরে আসতে সমস্যা কি? নিয়াজ ভাই না হয় বসে আছে, ওখান থেকে নিশিয়াপুর রুম দেখা যায়। তারা তো ঠিকই চোখে চোখে প্রেম করছে আলো আধারিতে। আর এই কাঠখোট্টা লোকটা সেখানে বসে সিগারেট ফুঁকছে। তখন থেকে এই অবধি 3টা শেষ করলো। রাইসেল দেওয়ান সিগারেট একদম পছন্দ করেন না। ইচ্ছে হচ্ছে গিয়ে ছেলের কেচ্ছা কাহিনী জানিয়ে দিতে। তিতির কয়েক দফা নিজের ওপর
বিরক্ত হয়েছে, রাগ করেছে করুক, তাতে তার কি? তার এত অস্থির লাগছে কেন? লোকটা যে পরিমাণ কষ্ট দিয়েছে সেও পাক একটু কষ্ট, কিন্তু হচ্ছে উল্টো কাহিনী। ঈশান রাগ করেছে বুঝতে পেরে তার দিন দুনিয়া কেমন এলোমেলো লাগছে। প্রচণ্ড গরম পড়েছে, ব্যবসা গরমে কুলানো যাচ্ছে না। দরজা জানালা আটকে এসি ফুল স্পিডে দিয়ে ঘুমানোর সময় এখন। শেষ রোজার জন্য শাড়িতে উঠতে হবে, আবার রাত হয়ে গেল কত। অথচ মানুষটাকে দেখার তাড়নায় বারান্দার দরজাও লক করতে পারছে না। বিছানায় গিয়ে হেলান দিয়ে বসলো। নিয়াজরা উঠেছে চলে যাওয়ার জন্যই হয়তো। ঈশান রুমে আসলো ধীরে সুস্থে। তার দৃঢ় বিশ্বাস ছিল তিতিরকে সে আজ রুমে পাবে না। যে আত্মসম্মান সম্পন্ন মহিলা তখন ঘর থেকে চলে যেতে বলে নির্ঘাত আর 1 মাস রুমেই আসবে না। তবে তার ধারণা এবারে ভুল প্রমাণিত হলো। ঘরের আলো জ্বালতেই আশ্চর্য হলো, সে বিছানার মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে তিতির। এসি বন্ধ, ঘরের ফ্যান চলছে শুধু। তীব্র গরমে মেয়েটা ঘেমে নিয়ে একাকার, নিজেরও একই অবস্থা। তার এসি রিমোটটা হাতে পাওয়ার বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যে কেমন শান্তি শান্তি ভাব চলে এলো তিতিরের চোখে মুখে। জোরে জোরে শ্বাস নিয়ে সোজা হয়ে শুলো। ঈশান ভ্রুজোড়া কুচকে রইল। শাওয়ার নিতে হবে, ক্লান্ত শরীর আজকে চলতেই চাইছে না। সকাল থেকে এখন অবধি যা পরিশ্রম গেল। লম্বা শাওয়ার নিয়ে বের হলো তিতির। ঘুমে আরামায়েশে শুয়েছে। মেয়েটার দিকে যতবার তাকাচ্ছে রাহাতের ওর হাত ধরার দৃশ্য ভেসে উঠছে চোখের সামনে। গা জ্বালা করছে সঙ্গে সঙ্গে। মিটমিটি চোখ মেলল তিতির। শীত শীত লাগছে বিধায় ভেঙে গেল ঘুমটা। কিছুক্ষণের মধ্যে ঈশানের কথা মাথায় আসতেই লাফিয়ে বসলো। ঘর নিদারুণ অন্ধকার। ঘড়ির কাঁটা টিকটিক ছাড়া আর কোনো শব্দ নেই। ফোন চেপে সময় দেখে নিল 2টা ঠিকঠিক। পাশ ফিরে শূন্য বিছানা দেখে লাফিয়ে নামলো বিছানা থেকে। ঈশান কোথায়? শুতে আসেনি। নিজেকে নিজেরই থাপ্পড় মারতে মন চাইলো তার। এত জলদি একটা মানুষ কি করে ঘুমায়? তখন দেখলো নিচে থেকে আসছে। কতই বা দেরি হয়েছে। এরই মধ্যে ঘুমিয়েও পড়লো। উঠে দাঁড়াতে সিগারেটের তীব্র গন্ধে বেশ বুঝতে পারলো কোথায় থাকতে পারে ঈশান। ওড়নাটা গায়ে ঠিকঠাক জড়িয়ে এগিয়েতেই সন্দেহ ঠিক হলো। বারান্দার রকিং চেয়ারে বসে সিগারেট টানছে ঈশান। সারা রাত এই করেছে নাকি? গুটি গুটি পায়ে নিজে এসে দাঁড়ালো একদম পিছনে। মিহি গলায় ডাকলো, ঘুমোতে আসেননি কেন? ঈশান হঠাৎ তিতিরের কণ্ঠে ঘুরে তাকালো। মেয়েটা একদম নিঃশব্দে এসে দাঁড়িয়েছে বিধায় বুঝতে পারেনি। তাছাড়া চিন্তার মধ্যেও ছিল বেশ। তিতির পেছন থেকে সামনে এলো, কঠিন গলায় বলল, সিগারেটটা ফেলে দিন, শ্বাস নিতে পারছি না আমি। বারান্দার দরজা আটকে ঘরে যা। আপনি শুতে আসেননি কেন? সারাদিন এত পরিশ্রম গিয়েছে। ঈশান বিরক্তি মুখে তাকালো, গম্ভীর গলায় বলল, তোকে সেটা নিয়ে ভাবতে বলিনি। ঘরে যা, কথা বলতে ইচ্ছা করছে না। জ্ঞান জ্ঞান করিস না প্লিজ। তিতির নিশ্চুপ দাঁড়িয়ে রইল ঈশানের দিকে তাকিয়ে। কিছুক্ষণ ধীর গলায় বলল, রাত ভাই ঝামেলা করছিল দেখা করার জন্য। আমি শেষ একবার দেখা করতে গিয়েছিলাম। শাট আপ তিতির, অসহ্য লাগছে এসব আলোচনা। তিতিরের মুখ কঠিন হলো এবারে খানিকটা। আপনি যখন রুষার কথা বলতেন আমারও এমনটাই লাগতো। ঈশানের মুখ বজ্র কঠিন হলো। চেয়ার ছেড়ে শব্দ করে উঠে দাঁড়ালো। তুই শোধ নিচ্ছিস অন্য পুরুষকে নিজেকে ছুতে দিয়ে? প্রতিশোধ? সে ছুতে দিয়েছে ইচ্ছে করে? ভুল বোঝার সবটুকু গুণ খোদা এঁকে দিয়েছে। ধৈর্যহীন একটা পুরুষ। একটা কথা 2 মিনিট শোনার ধৈর্য হয় না। আপনি আমার কথাই শুনছেন না তখন থেকে। ও তো কিছু কেন? কোন সাহসে? কে দেয় সাহস? তুই না দিলে? আমি দেব পরপুরুষকে আমাকে ছোঁয়ার অনুমতি? এটা বিশ্বাস হয় আপনার? ঈশান সরে গেল। রাগ নিয়ন্ত্রণ হতে চাচ্ছে না। এতক্ষণ ভুলে থাকার চেষ্টা করেছিল। মেয়েটা এসে আবারও সব মনে করিয়ে মাথা চালিয়ে দিচ্ছে। রেলিংয়ে 2 হাত ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিল। আমার বিশ্বাস কিছু যায় আসে না। ঘরে যা, আমাকে আমার মতো থাকতে দে। তিতির গেল তো নাই, বরং ঈশানের কাছে চলে এলো। 2 হাতে টেনে ঘোরালো নিচের দিকে। পুরুষ মানুষ সে, জোর করে হাত চেপে ধরলে আমি পারি সরাতে, তাও সরিয়ে দিয়েছি সাথে সাথে। দ্বিতীয়বার আর ছুতে দিইনি আমি। দুদিকে মাথা নেড়ে ব্যঙ্গ করে হাসলো ঈশান। পুরুষ মানুষ, তার জোরের সাথে তুই পারবি না। এটা কেমন ছিল না? হাত না ধরে যদি অন্য কিছু ধরতে চাইতো তখন কি করতি? তিতির অনিমেষ তাকিয়ে রইল ঈশানের রক্তিম চোখে। আচমকা একদম ঘেঁষে আসলো। মাথা উঁচিয়ে চোখে চোখ রাখলো। নরম গলায় বলল, আপনি তো ছিলেনই, এর বেশি হলে বাঁচাতেন না আমায়? 2 হাতে ঠেলে সরিয়ে দিল তিতিরকে। কঠিন কণ্ঠে বলল, আমি ছিলাম ওখানে, জানতিস? আমি না থাকলে যদি অন্য কিছু হতো, অন্য কিছু করতে চাইতো, তখন তখন কি করতি? আটকাতে পারতি তো না। তারপর কাকে দোষ দিতি? নিজেকে, আমাকে, নাকি ভাগ্যকে? আমি সুইদেল ফোসকা পড়ে, আর ওই ছেলের সাথে যখন তুই দেখা করতে যাস ও তোকে শুয়ে দেয়। খুব ভালো এটা। হ্যাঁ, আজকেও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, জানিস সেটা? তোর না যা হয়েছিল আমাদের এলাকা আবার সেটাই হয়েছে। কালপিট এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। কে জানে আজকে এত মানুষের মধ্যে সেও ছিল কিনা। আর এমন সিচুয়েশনে তুই তুই তিতিরের গাল গড়িয়ে নোনা জল পড়ল আচমকা। ঈশান বিরক্তি সূচক শব্দ করে চোখ সরিয়ে নিল। উন্মাদের মতো টান দিল সিগারেটে। হুঙ্কার দিয়ে উঠল এক প্রকার, চোখের পানি মুখ জলদি, অসহ্য লাগছে এটা। তিতির হাতের উল্টো পিঠে পানি মুছে ধরা গলায় বলে,
আর কখনো আপনাকে না জানিয়ে কারোর সাথে দেখা করতে যাব না, প্রমিস। ঈশান ভাই। ঈশান শক্ত করে চেপে ধরল তিতিরের হাতের কবজি। হুট করে আঘাতে চোখ মুখ খিচে নিল, ব্যথায় হাত অবশ্য এলো বলে ঈশান ছাড়ল না। হাতটা এগিয়ে নিলে কপালে ঠেকালো নিজের, নাক মুখ ডলল নেশাগ্রস্তের মতো। সামনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এভাবে ধরেছিল তোকে? কেন ধরবে? মেয়েটা ব্যথায় জবাবই দিতে পারছে না, ঠোঁট কামড়ে সহ্য করছে। ঈশান ছেড়ে দিল, ঝটকা নিয়ে দূরে সরিয়ে আরেকটা সিগারেট ধরালো। তিতির মেঝের দিকে তাকালো। লোকটা পাগল নাকি? একটা মানুষ এতটা পাগলামি কি করে করতে পারে? সিগারেট খেয়ে ফুসফুস জ্বালিয়ে দেবে 1 মাসে। সিগারেটটা ফেলুন। তোকে যেতে বলেছি আমার সামনে থেকে। এত বদমেজাজি হওয়া ভালো না। তোর থেকে শিখতে হবে আমাকে। হাতের ব্যথা উপেক্ষা করে তীব্র অধিকার বোধ নিয়ে বলল, আপনি আর কয়টা সিগারেট খাবেন? ফেলতে বলেছি আমি এটা। তিতিরের কণ্ঠের অধিকার বোধটা ঠিক ধরতে পারল ঈশান। বলা যায় বুকে এসে লাগলো। রাগ কমতে শুরু করেছে নাকি? স্থির দৃষ্টি তাক করে গলার স্বর খাদে নামিয়ে বলল, বাধ্য কর। তিতিরের শরীর কেমন করে উঠল এমন কণ্ঠে? বন্য শিকারী বাঘ হুট করে পোষ মেনে যায় কখনো, জানা নেই তার। তবে চোখের পলকে ঈশানের এমন রাগি রাগি মুখ উধা হতে দেখে বুকটা কাঁপল তার। তবে সরে গেল না, উল্টো নিজেই এগুলো। হাত বাড়িয়ে ঈশানের ঠোঁটে রাখা সিগারেট ধরা হাত সরিয়ে আনলো। এক নজর ধোয়া ওঠা সিগারেটের দিকে তাকিয়ে আবার তাকালো মুখের দিকে। এই লোকটাকে আজকে বড্ড আপন লাগছে, ঠিক সেদিনের মতো। রাহাত যেদিন অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে ধরেছিল তখন যেমন মনে হচ্ছিল ঈশানকে দরকার তার ওই বৈধ পুরুষের শরীরের উষ্ণতায় পর পুরুষের ছোঁয়া ভুলতে আজকেও আচমকা তেমন মনে হচ্ছে। তীব্র ভালোবাসার চাদরে মুড়িয়ে ফেলতে মন চাচ্ছে লোকটাকে, যাতে কখনো পালাতে না পারে তার থেকে। ঈশান চুপচাপ দেখে যাচ্ছে তিতিরের কার্যকলাপ। তিতিরের 2 হাতে তার 2 হাত চেপে ধরা, মেয়েটার নরম ঘায়েল করা দৃষ্টি তাক করে আছে তার দিকে। ভীষণ আবেদনময়ী গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।